পূর্বকথা। 28শে জুলাই 1794, প্যারিস। আকাশ আজ মেঘলা, মাঝে মাঝে মেঘ ভেদ করে সূর্য উঁকি দিচ্ছে। চারিদিক থমথমে, গাছের পাতা নড়ছে না, রাস্তা শুনশান। বাড়িগুলোর চিমনি থেকেও ধোঁয়া বের হচ্ছে না। অন্যান্য দিন বিকেলে যে বাচ্চাগুলো হই হল্লা করে, তারাও সব ব্যাপারটা, সবাই গেছে কোথায়? ও, আজ যে সবাই জীবন্ত নাটক দেখতে গেছে। বর্তমান প্যারিস শহরের সর্ববিশিষ্ট ব্যক্তির মৃত্যুদণ্ড যে আজ মঞ্চস্থ হতে চলেছে। মনে করা যেতেই পারে কুখ্যাত রেইন অফ টেররের অবসান হতে চলেছে। শহরের মধ্যস্থ লোকে লোকারণ্য, মৃত্যুদণ্ড না মেলা বোঝা যায়। একদিকের ক্যাবারে দেলা গিলোতিন রেস্তোরাঁর মালিক হাতছানি দিয়ে বুভুক্ষু নাগরিকদের তার বিখ্যাত বিফ বুগিনিও বা বিফটু খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। দণ্ড শুরু হতে এখনো কিছু দেরি আছে। কেউ কেউ অনেক দূর থেকে হেঁটে এসে ক্ষুধার্ত হয়ে পড়েছে। উদরপূর্তির আশায় তারা সেখানেই ঢুকছে। মঞ্চের একধারে আবার ত্রিকতুজ মহিলারা বসে আসন্ন শীতের জন্য গরম জামা বুনছে। গিলোটিনের দৃশ্য দেখতে দেখতে জামার একদিক বোনাও হয়ে যাবে। আজ ভিড় উপচে পড়েছে। লোকজন নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করছে। জ্যাকোবিনদের পরে ন্যাশনাল অ্যাসেম্বলি মডারেটদের দখলে যাবে কিনা তা নিয়ে ঘোর তর্ক চলছে একদল বৃদ্ধের মধ্যে। একটু দূরে কয়েকজন মিলে গান করছে। গানের সুর আনন্দের। কিছুক্ষণ বাদে দণ্ডিতকে টেনে হিঁচড়ে মঞ্চে তোলা হলো। তাকে এই অবস্থায় দেখে সমবেত দর্শকের হর্ষোল্লাস ভেসে এলো। গত রাতে তিনি নিজেকে গুলি করতে সচেষ্ট হয়েছিলেন, কিন্তু দিকভ্রষ্ট গুলিতে কেবল তার চোয়াল ভেঙেছে, মারা তিনি যাননি। এবার জল্লাদ তার মুখের পট্টিটা খুলে দিতেই মানুষটি গগনভেদী আর্তনাদ করে উঠলেন। তার মুখে ভয়ের চিহ্ন সুস্পষ্ট, ভাঙা চোয়ালে ক্ষতের গভীরতা বিদ্যমান। জল্লাদের আদেশে এবার তিনি তার মাথা যুবকাষ্ঠে রাখলেন। অনেকটা উপরে সদ্য শান দেওয়া ব্লেড বিকেলের শেষ সূর্যালোকে একবার ঝলসে উঠল। ব্লেডের দড়ি জল্লাদের হাতের মুঠোয় শক্ত করে ধরা। জনস্রোতের মধ্য থেকে চাপা গুঞ্জন উঠেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। একটু বাদে নির্দেশ পেতে জল্লাদ তার মুঠো আলগা করলো। তীব্র গতিতে ব্লেড নেমে আসছে। দণ্ডিত ব্যক্তিটির চোখের সামনে নিজের জীবন ছবি শেষবারের মতো দেখতে পেলেন। জনসাধারণের বিরুদ্ধে চক্রান্ত করে পরিত্রাণ পাওয়া কঠিন। তা স্বৈরাচারী শাসক যত শক্তিশালী হন, তার নাম ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ারই হোক না কেন। নমস্কার। গল্প ক্যাফের সকল শ্রোতা বন্ধুকে শুভ নববর্ষের সাদর শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে আজকের গল্প ক্যাফের নিবেদন, রোবসপিয়ারের ডেথ মাস্ক। শুনতে থাকুন, সঙ্গে রাখুন গল্প ক্যাফে। বৌদি, ইলিশের পাতুরিটা আশা হয়েছে। বিপুল ধ্যানমগ্নভাবেই বলল। ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি। নির্বাণ প্রাপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সে।
কিন্তু মোক্ষ লাভের আগেই তার ভোগ বাসনাকে পুনরুজ্জীবিত করতে অন্নদা বৌদি তার পাতে আরো এক জোড়া কলাপাতায় মোড়া হিডেন ট্রেজার ছেড়ে দিলেন। অন্নদা বৌদি মানে ভুটেদা স্ত্রী, আর ভুটেদা মানে আমাদের সেই স্ট্রেস বাস্টিং কটক ঠাকুর শ্রী নিরাকার ভট্টাচার্য মহাশয়। তা আমাদের ক্লাবে বৌদি কি করছেন? এ প্রশ্ন যাদের মনে এসেছে তাদের উদ্দেশ্যে বলি, প্রথমত আজকের ভেন্যু অন্য। বিপুল, নিহার আর আমি এসেছি ভুটেদার বাড়ি। দ্বিতীয়ত মেনুর যে একাংশের উল্লেখ করেছি তার উপলক্ষ হল ভুটেদা আর অন্নদা বৌদির 25তম বিবাহবার্ষিকী। সেই হেতু সাদর নিমন্ত্রণ এবং বর্তমান অতিথি সৎকার। বাংলার মধ্যযুগের ইতিহাস নিয়ে রিসার্চরত নিহার স্বভাবসিদ্ধভাবে বিপুলকে খোঁচা দিল। হ্যাঁ রে, তোর নামকরণ কি তোর খাওয়ার বহর দেখে হয়েছিল, না নিজের নামে সার্থকতা বজায় রাখতেই খাবারের প্রতি তোর এত ঝোঁক? বিপুল নিহারের দিকে তাকিয়ে ভুরু তুলে মুখ হাঁ করল। তারপর পাতুরির একটা বড় অংশ মুখে পুড়ে চোখ মুখ বন্ধ করে চেবাতে লাগলো। তাকে এত সুন্দরভাবে নিহারের উস্কানি উপেক্ষা করতে দেখে আমি ভুটেদার বৌদি হাসতে লাগলাম। নিহার এহেন জবাব পেয়ে বেজার হয়ে মাথা নাড়তে লাগলো। বৌদি, আজ আপনাদের দৌলতে 4 মূর্তি সেই খাওয়ার সিকোয়েন্সটা মনে পড়ে গেল। আমি মুখ ধুয়ে এসে বললাম, এক মূর্তি কিন্তু এখন আর এই জগতেই নেই। সোফায় হেলান দিয়ে ছাদের দিকে তাকিয়ে থাকা বিপুলকে দেখিয়ে বলল নিহার। বৌদি আমার কথার উত্তরে বললেন, ক্রেডিট কিন্তু আমি নিচ্ছি পুরোটা। তোমাদের ভুটেদা একবার সাহায্য করতে গিয়ে নুনের জায়গায় চিনি দিয়েছেন। ভুটেদা হাসি মুখ করে ভেন্ট্রিলোকুইস্টদের মতো ঠোঁট দুটো প্রায় না নাড়িয়ে ক্ষীণ স্বরে শপথোক্তি করলেন। হ্যাঁ, বাজারটাও তো উনি করে এনেছিলেন কি না? আমি শুধু শুনতে পেরেছিলাম কথাটা। হাসি চাপা মুশকিল ছিল বলে পেছনের দেওয়ালের দিকে তাকালাম। বিপুল ঘাড় কাত করা অবস্থাতেই বলে উঠল, ভুটেদা, এইবার একটা গল্প ছাড়ুন। আজ তো যাওয়ার ব্যাপারও নেই। পারিবারিক ব্যবসার কাজে হাত পাকিয়ে ঝোপ বুঝে কোপ মারার কায়দাটা ভালোই রপ্ত করেছে বিপুল। বৌদি বললেন, হ্যাঁ, সেই ভালো। এখন তো তোমরা কেউ শোবে বলেও মনে হয় না। নিহার ঘড়ির দিকে তাকিয়ে বলল, সবে 9টা। বৌদি ভুটেদাকে বললেন, বাইরেও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একটা ভূতের গল্পই শোনাও না হয়। নিহার হঠাৎ হো হো করে হেসে উঠল। আচমকা এরকম হেসে ওঠার কারণ বুঝে ওঠার আগেই সে ভুটেদাকে টিপ্পনি কেটে বলল, ভুটেদা, বৌদি ভূতের গল্প শুনতে চেয়েছেন। আজ তো তাহলে আপনার গল্পের গরু মহাকাশে উঠে যাবে। চটাস করে নিহারের মাথায় একটা চাঁটি। ভুটেদার হয়ে বিপুলই জবাব দিল, সে যে সোফা থেকে কখন উঠে এসেছে খেয়াল করিনি। নাও, নিরাকার ভট্টাচার্য, গল্প শুরু করো। তোমার তো নামও নিরাকার, আকারই যখন নেই তোমার, তাহলে তো ভূতই বলা যায়। তার উপর ভট্টাচার্য, একেবারে সাক্ষাৎ ব্রহ্মদৈত্য। ভুটেদা একের পর এক আক্রমণ সহ্য করে যাচ্ছেন। আমার দিকে তাকিয়ে একটা মেকি হাসি এসে বললেন, বুঝলে তো এবার নিহারের খোঁচাগুলো কেন গায়ে লাগে না? অভ্যেসে মানুষ কি না পারে। লিভিং রুমে এখন একটা মৃদু হলদেটে আলোর পরিবেশ। ভুটেদা তার মালবুড়োতে অগ্নিসংযোগ করে ধোঁয়া ছাড়লেন। ফ্রেঞ্চ রেভলিউশন, জেকোবিন, রেইন অফ টেরর শুনেছ? আমাদের দিকে তাকালেন ভুটেদা। মাইনাস পাওয়ারের চশমার কাঁচের ওপর দিয়ে
তার সেই পেটেন্ট চাউনিতে আমাদের জরিপ করে নিলেন। হ্যাঁ হ্যাঁ, ফ্রেঞ্চ রিভলিউশনের কথা তো ছোটবেলায় সবাই পড়েছি অল্প বিস্তর। জ্যাকোবিন, জ্যাক অ্যান্ড দ্য বিনস্টকের গল্প পড়েছি ছোটবেলায়। ভুটেদা একটা কাদা খোঁচা গন্ধ পাওয়ার মতো নাক সিট করলেন। নিহার আগের চাটি ভোলেনি, খেঁকিয়ে উঠল। গর্ধব, জ্যাকোবিন বলা হচ্ছে। বলে ভুটেদার দিকে ফিরে ডাঁটের সাথে বলল, ম্যাক্সিমিলিয়ান রোবস্পিয়ারের জ্যাকোবিন ক্লাব তো? ভুটেদা তার উজ্জ্বল চোখগুলো ছোট ছোট করে নিহারকে তারিফ করে বললেন, পারফেক্ট মশিও। একটা কাজ করো, ফরাসি বিপ্লবের একটা 5 নম্বরের টিকা শুনিয়ে দাও তো। এই দাঁড়াও দাঁড়াও, কথা তো হলো ভূতের গল্পের, এখানে বিপ্লব আসছে কোথা থেকে? ভুটেদা নিমিলিত চোখে মিষ্টি করে হেসে বললেন, তিষ্ঠ সখা, জ্যাকোবিন, বাস্তিল, গিলোটিন পেরিয়ে কখন যে ভূতের গল্পে ঢুকবো সেটা টেরও পাবে না। নিহার এহেন লাইমলাইট পেয়ে গলা খাঁকড়ে সোফা থেকে একটা কুশন বাগিয়ে জাঁকিয়ে বসে শুরু করলো। বাই দ্য ওয়ে, নিহার বড্ড কাঠখোট্টা করে বলে, তাই গল্পের তাগিদে একটু মশলা দিতেই হচ্ছে, তবে মূল উপকরণ একই থাকছে। ফ্রান্স তখন 16 লুইয়ের অধীনে। তার স্ত্রী অস্ট্রিয়ার আর্চ ডাচেস মারি আন্তোয়ানেত। রাজা নিজে অকর্মণ্য, তার উপর ফ্রান্সে তখন অত্যন্ত কঠিন সময়। আমেরিকায় ঔপনিবেশিকতার লড়াই চলছে ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে। যুদ্ধে বহুল ব্যয়ের ফলে যুদ্ধ শেষ হতেই ফ্রান্স আকণ্ঠ দেনায় ডুবে যায়। কিন্তু অপদার্থ রাজার শৌখিন জীবনযাপনে ভাটা পড়লে তো চলবে না। অতএব অর্থনীতির মন্দা জুঝতে সাধারণ মানুষের ওপর খাড়া নামে। করের পরিমাণ আকাশ ছোঁয়ে। গোদের ওপর বিস্ফোরা 1789 সালের শুরুতে ফ্রান্সে খরা দেখা দেয়। ফ্রান্সের জনসংখ্যা তখন ইউরোপের সর্বোচ্চ। যথারীতি ডিমান্ড সাপ্লাইয়ের ভারসাম্য হারায়। এক পাউরুটির দামই এত বাড়ে যে সাধারণ মানুষের রোজকার খাবার কেনার ক্ষমতা থাকে না। কিন্তু তা সত্ত্বেও কর লাঘব হয় না। ফ্রান্সের সমাজ ব্যবস্থায় তখন 3টে শ্রেণী বা এস্টেট। সবার উপরে ক্লার্জি সদস্যরা, মানে চার্চের বিশপ, পাদ্রীরা। এর নিচে এলিট ক্লাসের বুর্জোয়া শ্রেণী, ধনী ব্যবসায়ী, কারখানার মালিক, এই ধরনের লোকেরা। সবার নিচে আম জনতা। মজার ব্যাপার হলো, মোট জনসংখ্যায় প্রায় 80% ছিল এই নিম্ন শ্রেণী বা থার্ড এস্টেটের লোক। অথচ এদেরই পিঠে চেপে বাকিদের রমরমা। এই বৈষম্যে তিতিবিরক্ত হয়ে জনসাধারণ ফুঁসতে থাকে। অবশেষে ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন আগ্নেয়গিরির মতন ফেটে পড়ল বাস্তিল দুর্গে। সেটা 14ই জুলাই। বিদ্রোহীরা রাজারই সেনাবাহিনীর সাহায্য নিয়ে ক্ষমতার প্রতীক বাস্তিল দুর্গ ঘেরাও করে। রাজা ভেবেছিল সেখানে মজুদ সেনাবাহিনী সহজেই আক্রমণকারীদের হটিয়ে দেবে। কিন্তু কয়েক ঘন্টা পরে দেখা গেল স্বয়ং বাস্তিলের গভর্নর ডিলোনির মাথাটা একটা বল্লমের আগায় গেঁথে প্যারিসবাসী মহানন্দে বিজয় মিছিল বের করেছে। রাজতন্ত্র পড়ল, গণতন্ত্রের পত্তন হলো। কিন্তু এই দ্বিতীয় পর্ব আরও রোমাঞ্চকর। ফরাসি বিপ্লবের আগুন তখন ছড়িয়ে পড়েছে। জনসাধারণের থার্ড এস্টেটকে সাহায্য করতে কিছু বুদ্ধিজীবী এগিয়ে আসে। তাদের মধ্যে ম্যাক্সিমিলিয়ান রোবস্পিয়ার অন্যতম। ফরাসি বিপ্লবের বারবারন্ত দেখে প্রতিবেশী দেশগুলোর মনে ভয় ধরে যায় যে তাদের দেশেও জনসাধারণের চেতনা জাগতে পারে। তারা ফ্রান্সের ওপর চাপ দিতে থাকে যাতে রাজা লুইকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এর ফল হলো উল্টো। ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাজা 16 লুইকে গিলোটিনে প্রাণদণ্ড ঘোষণা হলো। এর সাথেই শুরু হলো ফ্রান্সের রেইন অফ টেরার।
যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। রেইন অফ টেরার আদতে ছিল এক স্বৈরাচারী শাসন। ক্যাথলিক প্রথার অবসান ঘটিয়ে চার্চ বন্ধ হলো। গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের বদলে নতুন ক্যালেন্ডার এলো। রোবস্পিয়ার হয়ে উঠল হর্তাকর্তা। তার কথাই শেষ কথা। জনহিতের কারণে যে বিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লব পরিবর্তিত হলো হিংসার রাজনীতিতে। প্রাণদণ্ডে যাতে কোনো বৈষম্য না থাকে, তাই গিলোটিন হয়ে দাঁড়ালো মৃত্যুদূত। দণ্ডিতরা এক এক করে গিলোটিনের কাঠে মাথা পাতে, আর ধারালো ব্লেড বিদ্যুৎ গতিতে নিচে এসে তাদের শিরচ্ছেদ করে। শুধু রানী ম্যারি অ্যান্তোয়ানেট বা রাজা স্তাবক অনুচরেরাই নয়, এমন দিন এলো যে রোবস্পিয়ারের সাথে মতের অমিল হলেই গিলোটিনে পাঠানো হতে লাগলো। রোবস্পিয়ার তার বন্ধু দান্তনকে অবধি একইভাবে শাস্তি দিল। ধীরে ধীরে মানুষের মনে আতঙ্ক এবং তার থেকে অসন্তোষ বাড়তে থাকে। এই রকম অবস্থায় একদিন রোবস্পিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ঘোষণা করে বসল যে তার কাছে শত্রুদের নামের একটা তালিকা আছে। এহেন কথা শুনে উপস্থিত সদস্যমণ্ডলী রাগে ফেটে পড়ে। অ্যাসেম্বলি নড়ে চড়ে বসে এবং সকলেই রায় দেয় যে রোবস্পিয়ারকেই গিলোটিনে চড়ানো হোক। রোবস্পিয়ারের মৃত্যুর সাথেই রেইন অফ টেরারের পরিসমাপ্তি ঘটে। ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে জ্যাকোবিনদের হটিয়ে মডারেটরা ফিরে আসে। এই হলো ফরাসি বিপ্লবের একটা মোটামুটি চিত্র। 5-এ 5, বেশ, এতেই হবে। এবার আমার গল্প বলি। সেটা 1989 সাল। আমার বয়স তখন কত হবে? এই 21-22। জার্নালিজমে ব্যাচেলার্স করে দ্য স্টেটসম্যানে ইন্টার্নশিপ করি। এই 6 মাসে সিনিয়রদের কাছে বলতে নেই সুখ্যাতি অর্জন করেছিলাম, ফলে জবটা পার্মানেন্ট হয়ে যায়। তখন অল্প বয়স, তার উপর প্রথম চাকরি বলে উদ্যম ছিল প্রচুর। নিজেই নিজের চ্যালেঞ্জ সেট করতাম। পেশাটা নেশার মতো হয়ে গিয়েছিল, স্বীকৃতিও পেয়েছি। একদিন এডিটর সাহেব মিস্টার প্রবীর রায় আমাকে তার ঘরে ডেকে পাঠালেন। স্বাভাবিকভাবেই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম, প্রথম চাকরি বলে কথা। আমাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে প্রবীরবাবু রহস্যময়ভাবে হেসে বললেন, কি ভট্টাচার্য, পাসপোর্ট আছে? এহেন বেখাপ্পা প্রশ্ন শুনে একটু অবাক হলাম। তিনি তার পেপার ওয়েটটা টেবিলের ওপর ঘোরাতে ঘোরাতে বললেন, ফ্রেঞ্চ রেভলিউশনের কথা জানো তো? হ্যাঁ, তা মানে জানি। কিছুই বুঝতে পারছি না যে ভদ্রলোক কি বলতে চাইছেন। শোনো তবে, এই বছর বাস্তিল পতনের 200 বছর পূর্তি হচ্ছে। কথাটা ঠিকই বলেছেন। 1789 থেকে 1989, 200 বছর। তাই আমরা একটা এক্সক্লুসিভ ধারাবাহিক লেখা চাইছি ফরাসি বিপ্লবের উপর, যেটা হয়তো ভারতের অন্য কোনো সংবাদপত্র করবে না। এই কভারেজের জন্যে সিনিয়র হিসেবে এবং বহু বছরের অভিজ্ঞতা থাকার দরুন মিস্টার বাশার ফ্রান্স যাচ্ছেন। নলিনীও যাচ্ছে ফটোগ্রাফার হিসেবে। কিন্তু মিস্টার বাশারের একার পক্ষে এত বিশাল ফিল্ড ওয়ার্ক করা সোজা ব্যাপার না। তাই তাকে সাহায্য করার জন্য একজন লাগবে, তথ্য সংগ্রহ করার জন্য। তা আমি তাকে এক প্রস্তাব দিতেই তিনি এক কথায় তোমাকে রেকমেন্ড করলেন। কি বললেন জানো? আমার বুকের ভিতর দামামা বাজছে। উত্তর কি দেব? একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললাম, কি স্যার? মিস্টার রায় আমার দিকে ঝুঁকে একটু চেয়ে থেকে হাসলেন। তারপর আবার চেয়ারে হেলান দিয়ে বললেন, না থাক, some phrases are better unheard. Anyway, তোমার আপত্তি নেই তো? আপত্তি? কোনো মতে নিজের উল্লাস চেপে রেখে বললাম,
স্যার, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। আরও কিছু মাস বাকি আছে, তাই জিজ্ঞাসা করছিলাম পাসপোর্ট আছে কি না। স্যার, আমি কালকেই অ্যাপ্লাই করছি। বেশ বেশ, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দাও। ওটা হয়ে গেলে ভিসা আর টিকিটের ব্যাপারটা আমরাই দেখে নেব, কেমন? এটা অফিস না হলে এক্ষুনি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। ক্যারিয়ারের শুরুতে এইরকম বড় অফার, অ্যাড্রিনালিনের দাপটে কয়েক রাত ঘুম আসেনি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আমরা রওনা হলাম। ইউরোপে গ্রীষ্ম চলছে, তবে আমাদের কলকাতার মতো প্যাচ প্যাচে তো নয়। আসলে ট্রপিক্যাল কান্ট্রি ছাড়লে গ্রীষ্ম অনেক আরামদায়ক। বাহুল্য জামা কাপড় নেওয়ার ঝক্কি নেই, ঝাড়া হাত পা যাওয়া যাবে, আর ফাঁকা ব্যাগে সুভেনির নিয়ে ফেরা যাবে। আমাদের মোডাস অপারেন্ডি ঠিক ছিল। বাশার সাহেব আমাদের বাকি দুজনকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। লুভ আর গ্রেভা ওয়াস্ট মিউজিয়ামের কিউরেটর, সাবান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, মেনলি এদের সাক্ষাৎকারগুলো আমিই নেব। নিরাকার, এর সাথে জুড়বে তোমার অনফিল্ড রিসার্চ। বাস্তিল দুর্গ, ভার্সাইয়ের প্রাসাদ, এসব জায়গায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে হবে। নলিনী, তুমি নিরাকারের সাথে টিম আপ করে নিও, কেমন? জলের মতো সোজা। বাসার সাহেব একটু ইতস্তত করছিলেন, এবার গলা নিচু করে বলেই ফেললেন, ইয়ে এ নিরাকার, আর একটা জায়গা আছে, সেখানে আর কি আমার একটু একটু ইয়ে আছে। বলুন না স্যার। মানে ওই জায়গায় গেলে আমার নির্ঘাত দম আটকে যাবে। আমি আসলে ক্লাস্ট্রোফোবিক কি না, তাই। কোন জায়গা স্যার? প্যারিসের ক্যাটাকোম। ক্যাটাকুম কি? বিপুল প্রশ্ন করল। ক্যাটাকুম হল আন্ডারগ্রাউন্ড ডেথ চেম্বার, অর্থাৎ ভূগর্ভস্থ সমাধিস্থল। একে অসুয়ারিও বলে। ওই যেমন এভিয়ারি, এপিয়ারি, সেরকম অস্থি জমা করার জায়গা হলো অসুয়ারি। কিরকম বলছি শোনো, খুব ইন্টারেস্টিং। প্যারিস শহরের নিচে অবস্থিত এই ক্যাটাকুম। মাটির উপরে মানুষের যাতায়াত, গাড়ির অবিরাম আনাগোনা, আর এই শব্দকল্পদ্রুমের অনেক অনেক ফুট নিচে বহু মানুষের অন্তিম শয্যা। অন্নদা বৌদি একটু শিউরে উঠে বললেন, বাপরে, তা প্যারিসে কি গোরস্থানের অভাব নাকি? খুব একটা ভুল বলনি। প্যারিসের সাঁত ইনোসেন্ট, বা ইংলিশে বলে সেন্ট ইনোসেন্টস বলে সর্বপ্রাচীন গোরস্থান প্রায় 1000 বছরের পুরনো। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ গোরস্থানে স্থানাভাব দেখা দেয়। সেই কারণে নতুন মৃতদেহগুলো কোনোভাবে ঠেসে ঠুসে রাখা হচ্ছিল। কিন্তু যেই বর্ষা এলো, উপরের মাটি ধুয়ে সেগুলো বেরিয়ে আসতে লাগলো। সেই সব মৃতদেহের অবস্থা বর্ণনা করলে রাতের চিংড়ি মালাইকারি আর ইলিশ পাতুরি উঠে আসবে। ইস, অন্নদা বৌদি চোখ দুটো কুচকে বন্ধ করে নিয়ে কানে আঙুল দিলেন। ভুটেদা তাকে দেখে মুচকি এসে বললেন, গোরস্থানের কাছাকাছি যারা বসবাস করত তাদের টেকা দায় হলো। অস্বাস্থ্যকর তো বটেই, তার সাথে আরও সমস্যা ছিল। ঠেসে গোড় দেওয়ার ফলে কারোর হয়তো বাড়ির বেসমেন্টের দেওয়াল ধসে গিয়ে ঘরের ভিতরই মৃতদেহগুলো হুড়মুড়িয়ে এসে পড়ল। প্যারিসিয়ানদের কাছ থেকে এভাবে ক্রমাগত নালিশ শুনতে শুনতে প্রশাসন তৎপর হয়ে এর সমাধান খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে বিকল্পও পাওয়া গেল। বহুকাল আগে প্যারিসের নিচে চুনাপাথরের খনি ছিল। সেই খনির ব্যাপ্তি বহু মাইল।
সেখানে মৃতদেহ স্থানান্তরিত করলে স্থানাভাবের সমস্যা কমতে পারে, কিন্তু এতেও মুশকিল ছিল। গোরস্থান থেকে মৃতদেহ পাচার চার্চ জানতে পারলে রক্ষে থাকবে না। ঠিক হলো, এই মৃতদেহ স্থানান্তরের প্রক্রিয়া কেবল রাতেই করা হবে। আস্তে আস্তে প্যারিসের জনসমাধিস্থল হলো ওই ক্যাটাকুম। তবে ভেবো না, খুব নিষ্ঠা সহকারে সমাধি দেওয়া হতো। মৃতদেহগুলো নিয়ে গিয়ে স্রেফ ছুঁড়ে ছুঁড়ে ফেলে আসা হতো, একটার ওপর আর একটা। পরবর্তীকালে গিলোটিনে সাজাপ্রাপ্তদের শবদেহ এইভাবে ক্যাটাকুমে রেখে আসা হতো। এই হলো ক্যাটাকুমের ব্যাক স্টোরি। কলেজে থাকাকালীন ফরাসি বিপ্লবের ব্যাপারে পড়তে গিয়ে এর হদিশ পাই। কৌতূহল হতে এখান সেখান থেকে আরও কিছু জানতে পারি। অবশ্য তখন তো আর ইন্টারনেট আসেনি এদেশে, তাই বাকি তথ্য পাই প্যারিসে গিয়ে। আসলে আমাদের এক্সক্লুসিভ কাভারেজে ক্যাটাকুমের একটা গুরুত্ব ছিল। তবে ওই যে বললাম, বাসার সাহেবের ক্লস্ট্রোফোবিয়ার কারণে ক্যাটাকুমের অংশটা তিনি পুরোপুরি আমাকে সঁপে দিলেন। আমি যে এতে কতটা খুশি হয়েছিলাম তা তাকে বুঝতে দিলাম না। তাকে অভয় দিয়ে বললাম যে আমার কোনো অসুবিধে হবে না। আসলে আমার খুশির কারণ এই যে গোটা ক্যাটাকুমটা নিজের মতো করে দেখতে পাবো। নলিনীদা থাকবে, সে নিজের মতো ছবি তুলবে। এই বলে বুটেদা আর একটা সিগারেট ধরালেন। বৌদি দেখলাম তার দিকে কটমট করে তাকিয়ে আছেন। বুটেদা অনুনয়ের সুরে বললেন, এই আজকে দিনটা ছাড় দাও প্লিজ। বৌদি জাতীয় একটা ক্ষীণ শব্দ করলেন। বুটেদা ধোঁয়া ছেড়ে আবার শুরু করলেন। এবার আসল গল্পে যাওয়া যাক। তবে মধ্যে মধ্যে ট্রিভিয়া দেব, তাতে শূন্যস্থানগুলো পূরণ হবে। জুলাইয়ের এক রোদ ঝলমলে দিনে প্যারিস পৌঁছলাম। আমার আর নলিনীদার প্রথম বিদেশ সফর হলেও এ যাবৎ কোনো ঝক্কি পোহাতে হয়নি। ইমিগ্রেশন ফর্মালিটি শেষ করে বাইরে বেরোতেই দেখি একজন শ্বেতাঙ্গ যুবক আমাদের নামের প্ল্যাকার্ড নিয়ে বাইরে অপেক্ষা করছে। লম্বা ছিপছিপে চেহারা, মাথায় ঘন কালো চুল, দাড়িগোপ কামানো। একটা সাদা শার্টের নিচে নীল জিন্সের ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। এই নিশ্চয়ই হুগো, প্যারিসে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট। যাবতীয় অ্যাপয়েন্টমেন্ট করানো থেকে শুরু করে আমাদের সব রকম তত্ত্বাবধানের ভার তার। বাসার সাহেব আমাদের পরিচয় দিতে সে হাসি মুখে এগিয়ে এলো। Bonjour, messieurs. হৃদ্যতার সাথে আমাদের সুপ্রভাত জানিয়ে হুগো করমর্দন করল। তার গাড়িতেই আমরা হোটেলের পথে রওনা হলাম। ড্রাইভ করতে করতে হুগো বলল, আপনারা উইকেন্ডে এসে ভালোই করেছে। এই উইকেন্ড থেকে ট্যুরিস্ট এবং বিশেষ করে সাংবাদিকদের আনাগোনা বাড়বে। বাস্তিল পতনে 200 বছর বলে কথা, হিসেব মতো পাড়িতেও ভিড় ভালোই হবে। সরকার থেকে অনেক ইয়াদাম মোতায়েন করা হয়েছে শহরের সর্বত্র। জদাম অর্থাৎ ফরাসি পুলিশ? একটু বাদে আমাদের গাড়িটা একটা সিগন্যালে এসে সবে দাঁড়িয়েছে। আচমকা খালি গায়ে ফরাসি পতাকা জড়ানো একটা লিকলিকে ছেলে দেখি আমাদের গাড়ির সামনে লাফিয়ে এসে হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। তারপর কঙ্কালসার হাত পা নাড়িয়ে অঙ্গভঙ্গি করতে শুরু করলো। এরপর সোজা গাড়ির বনেটের ওপর উঠে দাঁড়িয়ে হাত তুলে আস্ফালন করতে লাগলো আর উত্তেজিতভাবে নিজের ভাষায় কী সব বলতে লাগলো। পাগল না ড্রাক্ষর কে জানে। হুগোকে এই প্রথম রাগতে দেখলাম। সে দরজা খুলে বাইরে বেরিয়ে এক ঝটকায় ছেলেটাকে টেনে নামালো। ছেলেটা দেখি দাঁত বের করে হাসছে। হুগো তাকে হিড় করে টেনে নিয়ে রাস্তার পাশে ছেড়ে দিয়ে এলো। এত কিছুতেও ছেলেটার কোনো ভাবান্তর নেই, চেঁচিয়ে চেঁচিয়ে কিছু বলে যাচ্ছে। রাস্তার সবাই তাকে দেখছে, কেউ অবশ্য খুব একটা ভ্রুক্ষেপ করছে না। ড্রাগের ঘোর ছাড়া কিছুই না।
সিগন্যাল সবুজ হয়েছে অনেকক্ষণ। হুগো এসে আবার গাড়ি স্টার্ট করলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ড্রাগখন নাকি? ট্রাগের ঘরে তো বটেই, কিন্তু কি বলছিল শুনলেন? আমরা ঘাড় নাড়তে হুগো বলল, ভিভলা এপিউব্লিক, মানে লং লিভ রিপাবলিক। সে তো ভালো কথা। সামনের লুকিং গ্লাস দিয়ে হুগো আমাকে এক পলক দেখে বলল, ব্যাপারটা তা নয়, এটা আদতে কার উক্তি জানেন? আমার জানা ছিল না। সেই বলল, রেইন অফ টেরার শুনেছেন? ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। হ্যাঁ। সম্প্রতি পারিতে লেনোভো জাকোবা বা নিউ জ্যাকোবিন্স বলে একটি সমিতি মাথা চারা দিয়ে উঠেছে। খাতায় কলমে গুপ্ত সমিতি নয় ঠিকই, এমন কিছুও করেনি যে তাদের বেআইনি বলে ঘোষণা করা যাবে, কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো হুজ্জুতি করেই থাকে। এই ধরুন সরকারি অফিসের সামনে গিয়ে প্রতিবাদ করা, রাস্তা জুড়ে মিছিল বের করা, এইসব। দুদিন হয়তো হাজতে গিয়ে রাখা হলো, তারপরে আবার যেই কে সেই। বাশার সাহেব এবার মুখ খুললেন। চায় কি এরা রোবসপিয়ারের আদর্শে দেশ চালাবে? একদম ঠিক ধরেছেন। এরা মনে করে রোবসপিয়ার আমাদের দেশকে অনেক উঁচু তুলতে পারত, কিন্তু জাতির শত্রুরা তার সাথে বেইমানি করে তাকে হত্যা করে। তাই এরা চায় রোবসপিয়ারের দেখানো পথে ফ্রান্সকে ফেরাবে। বাপরে, এ তো হিটলারের নাৎসি বাহিনী। খুব একটা ভুল বলেননি, তবে এদের দৌড় অতটা না। তবে বাস্তিল দিবসের দিন এরা হুজ্জুতি করলে অবাক হওয়ার কিছু নেই। সে কারণে নিরাপত্তার দিকটাও বেশ আটশোটা করা হয়েছে। আমি মনে মনে ভাবলাম, পুরনো শহরগুলোর চরিত্র আসলে এক, তা সে কলকাতা হোক বা প্যারিস। বৌদি এবার একটু অসহিষ্ণু হয়ে বললেন, আরে আসল গল্প কখন শুরু করবে বলো তো? ভুটেদা জিভ কেটে বললেন, সরি ম্যাডাম, 14ই জুলাই বাস্তিল দিবস। রাতের বেলা বাস্তিল দুর্গের চত্বরে গেছি। কি ভিড়, কি ভিড়! দেশ বিদেশের ট্যুরিস্ট ছাড়াও সাংবাদিক আর ভিডিওগ্রাফারের হাট বসে গেছে। প্রচুর জঁদাম মোতায়েন করা হয়েছে। হই হুল্লোড়, ঠেলাঠেলি চলছে। নীল, সাদা, লাল তেরঙ্গা পতাকায় ছেয়ে গেছে জায়গাটা। আমরা ঘুরে ঘুরে দেখছি হুগোর সাথে। হঠাৎ খেয়াল হলো একদল ছেলে ভিড়ের মধ্যেই হল্লা করতে করতে আমাদের দিকেই এগিয়ে আসছে। পরনে পুরনো দিনের কোট ব্রিচেস আর সাদা পরচুলা। চারদিকের কলরব, বাজি ফাটার আওয়াজ ছাপিয়ে উঁচু গলায় ফরাসিতে আগেই শোনা সেই স্লোগান দিচ্ছে, আর হাওয়ায় মুঠো করা হাত আস্ফালন করছে। তাদের হাবে ভাবে কেমন একটা বেপরোয়া ভাব। বেশিরভাগকে দেখেই মনে হচ্ছে ড্রাগের ঘরে তারা ইহজগতে নেই। হুগো বলল, লেনোভো জাকোবা, দেখে নিন। বাসার সাহেব বলে উঠলেন, এই 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 চলো চলো, অন্যদিকে যাওয়া যাক। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আচমকা একটা সন্ডা মতো ছেলে এসে বাসার সাহেবের মুখের সামনে মুঠো করা হাত রেখে নিজের ভাষায় উদ্ধতভাবে কিছু একটা বলল। বাসার সাহেব খুবই নির্ঝঞ্ঝাট মানুষ। তিনি পিছন ফিরে চলে যাচ্ছিলেন। ছেলেটা হঠাৎ তাকে ধরে হ্যাঁচকা টান দিতে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন। এরপর হুগো এক দৌড়ে ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ল। তার উপর হাঁটু গেড়ে বসে তাকে এলো পাথাড়ি পেটাতে লাগলো। এই দেখে দলের অন্যান্যরা হুগোর ওপর চড়াও হলো। এদিকে শ্রীকাণ্ড। আমরা কি কর্তব্য বিমূঢ় হয়ে ভাবছি কি করব। কপাল ভালো, কয়েকজন পুলিশ টহল দিতে দিতে এদিকেই আসছিল। তারা ছুটে এসে হামলাকারীদের উপর ব্যাটন বৃষ্টি শুরু করতেই নবজ্যাকোবিনরা ছত্রখান হয়ে গেল। তাদের কয়েকজনকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে পুলিশ নিয়ে নিজের গাড়িতে তুলল। বাস্তিলের 200 বর্ষ পূর্তি উদযাপন দেখতে এসে কি বিশ্রী দুর্ঘটনায় পড়লাম। সেখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, হোটেলে ফিরে এলাম।
এর পরও দিন বাশার সাহেবের অ্যাপয়েন্টমেন্ট ছিল গ্রেভা ওয়াক্স মিউজিয়ামের কিউরেটর মিস্টার ইউজিন পেতির সাথে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি পারবেন তো? বাশার সাহেব হো হো করে হাসতে হাসতে আমার পিঠ চাপড়ে বললেন, নিরাকার, এই লাইনে কত বছর হলো জানো? এসব তো জল ভাত। কালকের ইনসিডেন্টটা ইনফ্যাক্ট ভুলেই গেছিলাম। চলো চলো, বেরোনো যাক। ঠিক হলো, নলিনীদা আর আমি প্রথমে লুভর মিউজিয়ামটা ঘুরে দেখব। কাজ শেষ হলে চলে যাব গ্রেভায়। তারপর সবাই মিলে ক্যাফে গ্রেভাতে লাঞ্চ সারব। মিউজিয়ামের বর্ণনা দিয়ে গল্পটা ভারাক্রান্ত করব না, নইলে মোগাম্বো খেপে যাবে। অন্নদা বৌদির দিকে তাকিয়ে ভুটেদা দুষ্টু হাসি হাসলেন। ভুটেদার বৌদির মধ্যে এরকম খুনসুটি চলতেই থাকে, কেউই গায়ে মাখেন না। কাজ শেষ করে সবাই কথা মতো ক্যাফে গ্রেভায় মিলিত হলাম। মিস্টার পেতিকে দেখলে সত্যিই সম্ভ্রম হয়। ছোটখাটো গোলগাল চেহারার হাসি খুশি মানুষ, অমায়িক, কিন্তু তাই বলে ব্যক্তিত্বে ভাটা পড়েনি। তার মতে এই ক্যাফের ডেলিকেসি হলো কক ও ভাঁ বা রুস্টার ইন ওয়াইন, আর ডেজার্টে শোকোলা সুফলে অর্থাৎ চকোলেট সুফলে। মিস্টার পেতি গুছিয়ে বসে তার স্বাভাবিক মিহি গলায় বললেন, ওয়াক্স চার্টের প্রসঙ্গে একটা ব্যাপার মিস্টার বাশারের সাথে সাক্ষাৎকারে বলতে ভুলেই গেছি। ফ্রান্সের রাজপরিবার যে মাদাম তুসোর পৃষ্ঠপোষক ছিলেন এটা জানতেন? ভদ্রলোক আমাদের দিকে তাকালেন। এই তথ্য আমার জানা ছিল না। বাকিরাও দেখলাম মাথা নাড়ল। মিস্টার পেতি ফর্ক দিয়ে মাংসের টুকরো মুখে তুলে বললেন, ব্যাপারটা এরকম, মাদাম তুসোর মা সুইজারল্যান্ডের বার্নে ফিলিপ কার্টিয়াস বলে একজন ডাক্তারের বাড়িতে কাজ করতেন। গৃহকর্তা ডাক্তারির পাশাপাশি একজন সুদক্ষ মোমের কারিগরও ছিলেন। মাদাম তুসো, তখন অবশ্য তার নাম আনা মারিয়া, গৃহস্বামীর অভূতপূর্ব কাজ দেখে তার শিক্ষানবিশ হয়ে যান খুব অল্প বয়সেই। এরপর বহু বছরের সাধনায় মাদাম তুসোর কাজের খ্যাতি ছড়িয়ে পড়ে। প্যারিসে আসার পর ভার্সাইয়ের রাজ পরিবার মাদাম তুসোকে আমন্ত্রণ জানান। তারপর তিনি সেখানেই থাকা শুরু করেন। এই কারণে ফরাসি বিপ্লবের সময় মাদাম তুসোকেও দেশের শত্রু ঘোষণা করা হয়। তিনি রাজ পরিবারের ঘনিষ্ঠ, অর্থাৎ তিনিও রাজতন্ত্রের পক্ষে। অন্যান্যদের মতো মাদাম তুসোরও মৃত্যুদণ্ড ঘোষণা হয়, কিন্তু কোনোভাবে তার এক বন্ধুর সাহায্যে তুসো মুক্তি পান। তাকে একটি বিশেষ কাজ দেওয়া হয়। যারা গিলোটিনে সাজা পাবে তাদের ডেথ মাস্ক বানাতে হবে। ডেথ মাস্ক কি জানেন? ডেথ মাস্ক বলতে মৃত ব্যক্তির ছিন্ন মাথার আদলে বানানো মোমের মূর্তি। পরবর্তীকালে রাজা ষোড়শ লুই, মারি আন্তোয়ানেত্তো, এমনকি স্বয়ং রোবসপিয়ারের ডেথ মাস্কও তৈরি করেন মাদাম তুসো। বাশার সাহেব সেই ডেথ মাস্ককে আজ দেখলেন। এক সময় রোবসপিয়ার মারা গেল, বাড়ির রেইন অফ টেরারও শেষ হলো, কিন্তু কিছু লোক যারা রোবসপিয়ারকে দেবতার জ্ঞানে পুজো করত তারা
একটা গুপ্ত সমিতি গঠন করে। কথিত আছে তারা নাকি রোবসপিয়ারকে পুনরুজ্জীবিত করেছিল। অনেকেই নাকি ক্যাটাকম্বের মধ্যে মুন্ডহীন রোবসপিয়ারকে দেখেছে। এমনও তো হতে পারে যে তারা চাইতো না সাধারণ লোকে তাদের ডেরার হদিশ জানুক, ফলে এই ধরনের গুজব ছড়িয়ে দেয় তারা। সেই সম্ভাবনা তো আছেই। তারা তাদের উত্তরসূরিদের মধ্যে জ্যাকোবা মতাদর্শ বুনে দিয়ে যেত। এভাবেই কালের স্মরণিবে জ্যাকোবারা রয়ে গেল। এই সমিতি অবশ্য কিছু বছর আগে অব্দিও লোকচক্ষুর আড়ালেই ছিল। এই কানা ঘুষো কখনো কিছু খবর পাওয়া যেত, এইটুকুই। কিন্তু কিছু বছর আগে এই জ্যাকোবা নিজেদের প্রকাশে আনে। নিউ জ্যাকোবিনদের প্রসঙ্গ উত্থাপিত হতেই বাসার সাহেব হো হো করে হেসে উঠলেন। গত রাতের দুর্ঘটনার কথা বললেন। তিনি দেখলাম ব্যাপারটার মধ্যে একটা মজা পেয়েছেন। অবশ্য হুগোর মুখ দেখলাম লাল হয়ে উঠেছে। হাঙ্গামায় তার কপাল ফেটেছে, সেখানে স্টিচও পড়েছে। সে দাঁত কিড়মিড় করে বলল, সমস্ত একা এসে লড়তো, দেখিয়ে দিতাম। মিস্টার পেতি, নিউ জ্যাকোবিনদের নিয়ে আপনার কি মত? ওয়াটলেস, এই এই মিডিয়ার আজকালায় আরো বার বেড়েছে। আসলে কি জানেন, যা কিছু মন্দ তাই নিয়েই তো জনসাধারণের কৌতূহল বেশি, তাই না? এদের কাজ মূলত সরকারের বিরোধিতা করা, অ্যান্টি স্টেট মন্তব্য করা, কথায় কথায় সরকারি প্রতিষ্ঠানের সামনে গিয়ে হুচড়ি করে। তবে কি জানেন, ততটা সংগঠিত নয় বলেই এরা কোনোদিনই লক্ষ্যে পৌঁছতে পারবে না। ইদানিং অবশ্য এদের রমরমা আরও বেড়েছে। আজকাল তো দেখি সাধারণ মানুষকেও হেনস্থা করে। ফরাসি সরকার এদের ডেরা খুঁজে বের করতে মরিয়া। আচ্ছা, এদের ডেরা কোথায় হতে পারে বলুন তো? কি জানি, তবে আমার কি মনে হয় জানেন, এদের ডেরা ক্যাটাকম্বেরই কোনো অংশে। বিলিভ মি, এর থেকে ভালো ঘাঁটি প্যারিসে অন্য কোথাও নেই। মজার ব্যাপার, অত বিস্তৃত অঞ্চলের ঠিক কোনখানে এরা ঘাপটি মেরে আছে তা বের করা আর ঘরের গাদায় সূচ খোঁজা একই জিনিস। বহু চেষ্টা করেও ফরাসি পুলিশ এদের ডেরা খুঁজে পায়নি। সম্প্রতি গ্রেভাতেও এই জ্যাকোবারা হানা দিয়েছিল। বলেন কি? কবে? এই তো কয়েক সপ্তাহ আগে। আমি অবাক হয়ে বললাম, চুরি করতে এসেছিল নাকি? রোবসপিয়ারের ডেথ মাস্ক যে কাচের বাক্সে থাকে সেটা ভেঙে ফেলে, কিন্তু মিউজিয়ামের অ্যালার্ম বেজে ওঠায় তারা চম্পট দেয়। তারপর থেকে আমি রাতের বেলা মিউজিয়ামেই থাকি। কিন্তু রোবসপিয়ারের ডেথ মাস্ক ছড়ানোর কারণ কি? একটা কারণই হতে পারে, জ্যাকোবারা চায় রোবসপিয়ারের সম্পত্তি তাদের কাছেই থাকুক। একটা মজার ব্যাপার জানেন, গত শতাব্দীর মধ্যভাগেও জ্যাকোবা ডেথ মাস্ক হাতানোর চেষ্টা করেছিল। রক্ষীরা ছুটে এসে দেখে কাচের বাক্স ভাঙা, চোর পলাতক। অবশ্য
ডেথ মাস্ক যথাস্থানে ছিল। নতুন ঘটনাটা পুলিশ জানে? হ্যাঁ, তা জানে, কিন্তু সাগবার ভরসা নেই। ওরা নিশ্চয়ই আবার সুযোগ খুঁজবে, নিশ্চয়ই খুঁজবে। আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। ক্যাফে থেকে বেরিয়ে আমরা হেঁটে গ্রেমহা মিউজিয়ামের সামনে অবধি এসে মিস্টার পেতিকে বিদায় জানালাম। নলিনীদা বলল, আমি একটু ঘুরে দেখতে চাই। আজ ন্যাচারাল লাইট ভালো আছে তো, এই এক্সপোজারে ভালো ফটো পাওয়া যাবে। নলিনীদাকে রেখে আমি আর বাসার সাহেব হুগোর গাড়িতে হোটেলে ফিরে এলাম। অন্নদা বৌদি আবার তাড়া দিলেন। কখন থেকে ধানাই পানাই করছো, এখনো আসল ব্যাপারেই ঢুকলে না। ভুটেদা আত্মপক্ষ সমর্থন করে বললেন, দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হলে হয় নাকি? তোমার চোটে আমার গল্পের ছন্দটাই কেটে যাবে। বৌদি মুখ দেখালেন। হ্যাঁ, 2 দিন পরে ক্যাটাকুম দেখতে গেলাম। বাসার সাহেব জানালেন, তোমরা ঘুরে এসো, আমি বরং এখানে বসে প্রথম পর্বের খসড়াটা অফিসে ফ্যাক্স করে দিই। আমরা তাকে বিদায় জানিয়ে বেরোলাম। বিভৎসতার যে একটা সৌন্দর্য আছে তা ক্যাটাকুমে না এলে বিশ্বাস হতো না। অস্থি আর করটি দিয়ে আর্টের সৃষ্টি হয়েছে। টিবিয়া ফিবুলার ফাঁকে ফাঁকে খুলি গোঁজা, হাড় দিয়ে তৈরি নিপুণ সব কারুকার্য, মানুষের হৃৎপিণ্ডের আকারে, খুলির আকারে। নলিনীদার মতো চুপচাপ লোক, সেও দেখি মুগ্ধ হয়ে গেছে। আমাকে বলল, এরা রাখতে জানে। হুগো একজন বয়স্ক ভদ্রলোককে নিয়ে এলো। ইনি হলেন এখানকার সবচেয়ে পোড় খাওয়া গাইড, মাসিও ত্রুফো। ক্যাটাকুম নিয়ে যে তথ্য তোমাদের আগে দিয়েছি তার অনেকটাই এই ছিপছিপে অমায়িক ভদ্রলোকের কাছে জানতে পারি। যেমন এটা জানা ছিল না, ক্যাটাকুমের জন্য এই জায়গাটাকেই কেন বাছা হয়েছিল জানেন? প্যারিসের নিচে দিগন্ত বিস্তৃত ফাঁপা খনি, এদিকে শহরের বুকে ক্রমাগত বাড়িঘর তৈরি হচ্ছে। ফলে 1770-এর দশকে বেশ কয়েকবার শহরের কিছু জায়গা ধসে ভূগর্ভে চলে যায়। গোরস্থানের স্থানাভাব আর এই বিপর্যয় যুগ্মভাবে সামাল দিতেই 1780 থেকে 1792-এর ভিতর প্রায় 60 লাখ মৃতদেহ ক্যাটাকুমে সমাধিস্থ করা হয়। মিস্টার ত্রুফো প্রদর্শনীটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এক জায়গায় এসে দেখতে পেলাম একটা প্রবেশ নিষেধ ফলক, তার ওপারে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, ওদিকটায় ঢোকা বারণ কেন? দেখুন, ক্যাটাকুমটা 2টি অংশে বিভক্ত। আগে ছিল না, কিন্তু 1809 সালে ফরাসি সরকার টুরিস্টদের খাতিরে একটা ছোট অংশকে প্রদর্শনী করে তোলে। গোটা ক্যাটাকুমের সেটা অবশ্য এই কত হবে, মেরে কেটে 5%। সাধারণের জন্য ক্যাটাকুম বলতে শুধু এই 1.25 মাইল, কিন্তু এর পেছনে আসল ক্যাটাকুমটা মাইলের পর মাইল দূর দূরান্তে ছড়িয়ে গেছে। সেই জায়গাটা ঠিক যেন একটা গোলক ধাঁধা। একবার ওর ভেতরে ঢুকলে ভেতরে এত রাস্তার গুলিঘুঁজি যে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেই কারণেই ওখানে প্রবেশাধিকার আইনত নিষিদ্ধ। কিন্তু তাও লোকে যায়, তাই তো?
যেখানে রহস্য সেখানেই তো লোকে বেশি করে যেতে চায়। সন্ধ্যের পর প্রদর্শনীতে কেউ থাকে না, একই রকম বদ্ধ জায়গা। তার উপর অনেকেরই এখানে অলৌকিক অভিজ্ঞতা হয়েছে বলে শোনা যায়। অবশ্য ক্যাটাফাইলরা এসবের ধার ধারে না। আসলে নিষিদ্ধ কথাটায় যে চৌম্বকীয় শক্তি আছে তা তো অস্বীকার করা যায় না। ক্যাটাফাইল কারা? যারা ক্যাটাকুমে অ্যাডভেঞ্চারের নেশায় বা অলৌকিক কিছু প্রত্যক্ষ করবে বলে এখানে হানা দেয়। ক্যাটাকুম এতই বিশাল এবং জটিল যে অভিজ্ঞ লোক ও পথ হারাতে পারে। অনেকে দুঃসাহস করতে গিয়ে হারিয়েও গেছে, কিন্তু তাতে কারো উদ্যমে বাধা পড়েনি। বিপুল বলল, আপনি ভিতরে গেছিলেন তাই না? ভূতেদা গম্ভীরভাবে বললেন। হুম, ভূতেদার এই হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়া দেখে বুঝতে পারছি এবার গল্পের আসল পর্ব শুরু হতে চলেছে, এবং তিনি চান না এ সময় তার গল্প বলায় কোনো বাধা আসুক। En votant pour cette loi, vous obligerez à la mise en place de মনে হয় dispositifs তখন আর d'éducation pour le দুদিন jeune, বাকি। pour comprendre হঠাৎ les réseaux এক sociaux, leur সকালে টিভি mécanisme খুলতেই et comment একটা en tirer le দুঃসংবাদ পেলাম। meilleur en évitant le pire. হুগো আমাদের Vous সাথেই obligerez à la ব্রেকফাস্ট করছিল, responsabilisation des সেই plateformes অনুবাদ করে en দিল। permettant des sanctions jusqu'à 6% গতকাল de leur রাতে chiffre d'affaires গ্রেভা mondial মিউজিয়ামের pour les দুষ্কৃতী obliger হানা à দেয়। modérer les contenus et à একজন traiter গার্ড ces sujets de কিউরেটর cyberharcèlement. মিস্টার En ইউজিন votant pour cette পেতিকে loi dans quelques অজ্ঞান minutes, অবস্থায় vous মাটিতে পড়ে permettrez la থাকতে mise দেয়। en place de sanctions ভারী কোনো contre les বস্তু দিয়ে আঘাতের cyberharceleurs ফলে et des mesures de তার protection মাথায় des রক্তক্ষরণ হয়। cyberharcelés. Je parle de la সৌভাগ্যের peine de কথা, bannissement pour bannir মিউজিয়ামের les রক্ষীরা cyberharceleurs যখন des réseaux sociaux অবস্থানে pendant আসে 6 à 12 mois. Je তখনও parle তার aussi de শ্বাসক্রিয়া la চলছিল। capacité à mettre des amendes সেই pour অবস্থাতেই très তাকে rapidement couper হাসপাতালে court au পাঠানো হয়। cyberharcèlement. তবে En votant pour রোবসপিয়ারের cette ডেথ loi, en মার্কসটি appuyant উধাও। sur ce bouton pour, vous মিউজিয়াম permettrez la mise en কর্তৃপক্ষ place du filtre এই anti-arnaque. সমগ্র Ce দুর্ঘটনার filtre, il কারণ va protéger des অনুসন্ধান millions de করছে। Français qui aujourd'hui perdent de l'argent chaque année dans les যা, arnaques. শেষ রক্ষা হলো না তাহলে। হতাশা মেশানো সহানুভূতির সাথে বললেন বাসার সাহেব। আমরা হুগোর গাড়িতে হাসপাতালে পৌঁছলাম। গোটা রাস্তায় হুগো একটা কথাও বলেনি, তার মুখ থমথম করছে। রিসেপশনে গিয়ে বাসার সাহেব মিস্টার পেতির সাথে দেখা করতে চাই বলতেই দোতলার কোন ঘরে তিনি আছেন জানা গেল। ঘরে গিয়ে দেখি মিস্টার পেতি বিছানায় শুয়ে আছেন, ছাদের দিকে তাকিয়ে কিছু ভাবছেন। তার মাথায় ব্যান্ডেজ। আমাদের পায়ের শব্দ শুনে উঠে বসতে যাচ্ছিলেন। বাসার সাহেব এগিয়ে গিয়ে তাকে ধরে আবার শুইয়ে দিলেন। উঠবেন না, উঠবেন না, আপনি বিশ্রাম নিন। ছি ছি, কি দুর্ভোগ। মিস্টার পেতি নিজের কম্পমান হাত তুলে বাসার সাহেবকে আশ্বাস দিলেন। ক্ষীণ গলায় বললেন, নিজের জন্য ভাবছি না, কিন্তু কিন্তু রোবসপিয়ারের ডেথ মাস্কটা যে বাঁচাতে পারলাম না মসিও, তাতেই আফসোস হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কাউকে দেখতে পেয়েছিলেন? না, আচমকা পিছন থেকে আঘাত করতেই আমি পড়ে যাই। তবে মনে হলো যেন দুজন লোককে দেখলাম, কিন্তু কিন্তু কে জানে। আপনি কি মনে করেন এরা কি সাধারণ চোর না জ্যাকোবিন? মিস্টার পেতি আমার দিকে আধবোঝা চোখে তাকিয়ে বললেন, মসিও, সাধারণ চোর কি আর ভিভ লা রিপাবলিক বলতো? অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে যে স্পষ্ট শুনতে পাই। গার্ডরা কিছু টের পায়নি? ঘুষ জিনিসটা যে সব দেশেই আছে মসিও বাসা। অবশ্য
এটা স্রেফ একটা একটা ধারণা। চোর হানা দেওয়ার আধ ঘন্টা আগেই গার্ডদের প্রথম টহল শেষ হয়েছে। হতে পারে চোর অন্যত্র কোথাও লুকিয়েছিল। অবশ্য সবই তো অনুসন্ধান সাপেক্ষ। বাসার সাহেব তার হাত ধরে বললেন, আমরা ফেরার আগেই আপনাকে সুস্থ দেখে যেতে চাই। মিস্টার পেতি ম্লান হেসে বাসার সাহেবের হাতটা শক্ত করে ধরলেন। হাসপাতাল থেকে বেরিয়ে আমরা কি করব ভাবছি। বাসার সাহেব আগের দিনের মতোই হোটেলে ফিরতে চাইলেন। বললেন, বুঝলে নিরাকার, প্রথম পর্বের খসড়া পড়ে চিফ এডিটর রীতিমতো আহ্লাদিত। পরের পর্বের মেন পয়েন্টগুলো হোটেলে ফিরে এই বেলা নোট ডাউন করে নিতে হবে। নলিনীদা আজকেও ছবি তুলবে বলে বেরিয়ে গেল। হোটেলে পৌঁছে আমি বাসার সাহেবকে বললাম, স্যার আপনি এগোন, আমি একটু লন থেকে ঘুরে আসছি। তিনি আমার চোখের আড়ালে যেতেই আমি হুগোকে ডাকলাম, হুগো একটু শুনে যাও। কিছু বলবেন? হুগো, একটা বেয়ারা অনুরোধ আছে, আবদারও বলতে পারো। হুগো অবাক হয়ে তাকালো আমার দিকে। বলুন। আমি সাহস করে বললাম, দেখো এই দেশে এই হয়তো আমার প্রথম ও শেষ আশা, কিন্তু একটা জায়গা না দেখে গেলে এই আশাটা অসম্পূর্ণ থেকে যাবে। হুগো মন দিয়ে বোঝার চেষ্টা করছে আমি কি বলতে চাইছি। আমি ফিসফিস করে বললাম, সেদিন ক্যাটাকুমে গাইড ভদ্রলোক যখন ক্যাটাফাইলদের কথা বলছিলেন, তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে তুমি সেখানে মাঝে মাঝেই যাতায়াত করো। হুগোর ঠোঁটের কোণে আত্মপ্রত্যয়ী হাসি ফুটে উঠল। কলেজে থাকাকালীন বহুবার গেছি। আমি তারিফ করে বললাম, সাবাস। এবার আমার অনুরোধটুকু শোনো, আজ ডিনারের পর আমি সেখানে যেতে চাই। তুমি আমার সাথে গেলে ভালো হয়। এটা তোমার আমার দুজনের জন্যই বেশ ঝুঁকিপূর্ণ, কিন্তু ওখানে না গেলে প্যারিসে আসাটা বৃথা হয়ে যাবে। হুগোর উৎসাহকে সাধুবাদ জানাতেই হয়। সে এক কথায় রাজি হয়ে গেল। আমি বললাম, আরেকটা জিনিস, এই নৈশ অভিযানের ব্যাপারে কেউ যেন জানতে না পারে, নইলে আগে তোমার চাকরি যাবে আর তারপর দেশে ফিরে আমারটা। হুগো চোখে ঝিলিক খেলিয়ে বলল, কেউ জানতে পারবে না। রাত 8টায় আমরা ডিনার শেষ করেই বেরিয়ে পড়বো। আমি তার করমর্দন করে বললাম, ডিল। বুটেদা আমাদের দিকে তাকালেন। পিন ড্রপ সাইলেন্স। আমাদের একাগ্রতা দেখে মনে মনে যে বেশ খুশি হয়েছেন তা বোঝা গেল। আমরা আবার ফের তাল কেটে দিই সেই ভয়ে সঙ্গে সঙ্গে খেই ধরলেন। মুশকিল বাঁধালো হুগো নিজে। সন্ধেবেলা রিসেপশন থেকে আমাকে ফোন করে অত্যন্ত দুঃখের সাথে জানালো, একটা ব্যাপারে ফোন করেছি, বলতেও লজ্জা করছে। আসলে আমার হঠাৎ একটা জরুরি কাজ এসে পড়েছে। আমরা যদি কাল যাই তাহলে খুব ভালো হয়। আপনার কি তাতে অসুবিধা হবে? আমি একটু বিরক্তই হলাম। দুটো হেভি ডিউটি টর্চ, অনেকগুলো বড় সেলের ব্যাটারি, এছাড়া মোমবাতি, দেশলাই, ফার্স্ট এড কিট, এমনকি কার্বলিক অ্যাসিড পর্যন্ত কিনে এনেছি দুপুরে। কাজটা হুঁশিয়ার হয়ে করতে হয়েছে, কারণ বাসার সাহেব বারান্দায় ডেক চেয়ারে বসে চুরুট টানছিলেন। ওদিকে নলিনীদার হাতে প্রায় ধরাই পড়ে গেছিলাম। কপাল ভালো যে নলিনীদা অন্যের ব্যাপারে একটু নিষ্প্রিয়। হাতের বড় ব্যাগটা দেখিয়ে একগাল হেসে শুভেনির বলে চলে এসেছিলাম। এখন হুগোর এই কীর্তি। আমি তাকে বললাম, কাল হবে না হুগো, কারণ কাল প্যাকিং আছে, পরশু সকালে ফ্লাইট। হুগো আর কিছু বলছে না।
এরকম কথার খেলাপ করার জন্য সে খুবই মিয়ে গেছে। হঠাৎ আমি বললাম, আমি একাই যাব, কোনো অসুবিধা হবে না। হুগো উপাস থেকে চমকে উঠেছে। সে কি? না 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 মাসি, আপনি এদেশের অতিথি, আপনাকে ওরকম জায়গায় একা ছেড়ে আসা যায় নাকি? কিছু বিপদ হলে তখন কি হবে? হুগো, হুগো, শোনো শোনো আমার কথা। কিশোর অবস্থায় তুমি যতটা ডান পিটে ছিলে, আমিও দেশে থাকতে ওই বয়সে কিছু কম ছিলাম না। আমার কাছে চক আছে, আলো আছে, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। হুগো মনে হয় এরকম প্রস্তাব শুনে কি করবে বুঝতে পারছিল না। ফাইন, শুনুন মাসি, আমি আপনাকে বলে ছেড়ে দিয়ে আসি, তারপর একটা নির্দিষ্ট সময় আবার আপনাকে নিতে যাব। আপনি রাজি? এটা ভালো ক্ষতিপূরণ। যাতায়াতের চিন্তাটা আর থাকলো না। ডিনারের পর হুগোর গাড়িতে চললাম ক্যাটাকুমের রাস্তায়। চেনা রাস্তা, কিন্তু রাতের অন্ধকারে অন্যরকম লাগছে। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, রাতের দিকে বৃষ্টি হতে পারে। হুগো আমাকে বলল, আপনার কাজ শেষ করে বেরোতে বেরোতে কটা বাজবে? সেটা নির্ভর করছে সেখানে মনের মতো কিছু পাই কিনা। তাও ধরে নাও ভোর 4টে নাগাদ বেরিয়ে আসবো। আচ্ছা, আমি ফিরে এসে বাইরে রাস্তায় অপেক্ষা করব। সেটা ভালো, থ্যাংক ইউ। বাশার সাহেবকে বলে এসেছি প্যারিসের রাতের সৌন্দর্যটা একটু দেখতে বেরোচ্ছি, সকালেই ফিরবো। আচ্ছা হুগো, তুমি ক্যাটাকুমের ভিতরে অলৌকিক কিছু দেখেছো? না, তবে কখনো কখনো চারপাশটা খুব ঠান্ডা হয়ে যায় দেখেছি। ও অনেকেই নাকি মানুষের আবছা প্রতিকৃতি দেখেছে কিছুক্ষণের জন্য, তারপরে নাকি তা আবার মিলিয়ে গেছে। কেউ আবার চাপা ঘর ঘরে গলায় আওয়াজ শুনেছে। গলা কেটে যাওয়ার পরে কেউ কথা বললে যেমন শোনাবে, ঠিক তেমন। ক্যাটাকুমের বাইরে এক জায়গায় হুগো গাড়ি থামালো। এদিকে দেওয়ালে একটু নিচু, ক্যাটাফাইলদের কাজ, যাতে ভেতরে ঢুকতে অসুবিধা না হয়। হুগো থাকলে কত সুবিধা হতো, সে যে কেন চলে যাচ্ছে কে জানে। আমরা দেওয়াল টপকে ভিতরে ঢুকলাম। কেউ কোথাও নেই। টর্চের আলোটা চারদিকে বুলিয়ে নিলাম একবার। আজ এখানে কেবল গাঢ় অন্ধকার, জনমানুষের কোলাহল নেই, আলো আঁধারির খেলা নেই। ঠিক যেন পাতালের শেষ সীমায় এসে দাঁড়িয়েছি। সেই প্রবেশ নিষেধ ফলকের সামনে দাঁড়ালাম। খুব উত্তেজিত লাগছিল। একটা জিনিস খেয়াল রাখবেন, কিছু কিছু জায়গায় রাস্তা এতই সংকীর্ণ যে কসরত করে যেতে হবে। অনেকেই কিন্তু এই কারণে আটকা পড়ে যায়। তাদের ক্ষেত্রে দলের কেউ না কেউ থাকে তাদের সাহায্য করতে। আপনি কিন্তু একা, তবে ভয় পাবেন না। শরীর হালকা রাখলে ভুলে যেতে পারবেন। অযথা ঘাবড়ে গেলেই বিপদ পাবে। একটু এগিয়ে আমরা একটা ফাটলের সামনে পৌঁছলাম। এই ফাটল দিয়ে ঢুকলেই ক্যাটাকুম শুরু। আমি আপাতত ফিরে যাচ্ছি, যা কথা দিয়েছি সেই মতন ফিরে আসবো। সাবধানে থাকবেন মিসি। গুড লাক। হুগো ফিরে যেতেই আমি ব্যাগটা ভালোভাবে চেক করে নিলাম। সব কিছু আজ দুপুরেই কেনা, আশা করি ভোগাবে না। এবার ফাটলের খাঁজের ভিতর দিয়ে কোমর অবধি ঢুকিয়ে দুপাশে হাতে চাপ দিয়ে বাকি শরীরটা তুলে নিয়ে অন্য পাশে প্রবেশ করলাম। প্রথমটা কিছুই দেখা যাচ্ছিল না। টর্চ জ্বালাতেই অন্ধকার দূরে পালালো। ডান হাতে চক আর বাঁ হাতে টর্চটা নিয়ে এগোনো শুরু হলো। ক্যাটাকুমটা একটা অন্তহীন সুড়ঙ্গ। কোন শুধু পাতাল অবধি চলে গেছে তার ঠিক নেই। দেওয়ালে কান পাতলে মাটির উপরিভাগে চলমান ট্রেনের কম্পন টের পাওয়া যায়। টর্চ হাতে হাঁটতে হাঁটতে জায়গাটা আবিষ্কার করছি। ক্যাটাফাইলদের গ্রাফিতিতে দেওয়ালগুলো ছেয়ে আছে। এক জায়গায় দেখি
একটা খেলনা নরকঙ্কাল ঝুলছে। বোঝা গেল অল্প বয়সী ছেলে মেয়েদের যাতায়াত আছে এখানে। যত ভিতরে চলেছি জায়গায় জায়গায় দেওয়াল খুব সংকীর্ণ, ঠিক যেমন হুগো বলেছিল। তবে মনে ভয়ের থেকে বেশি কৌতূহল রয়েছে, তাই অনায়াসে সেসব বাধা অতিক্রম করছি। কিছু জায়গায় উপর থেকে জল চুঁইয়ে পড়ে পড়ে মাটিতে পাডল তৈরি হয়েছে। কয়েক জায়গায় আবার থকথকে কাদা জমেছে, পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। আছাড় খেলে আর দেখতে হবে না, জুতোয় কাদা জমে পা বেশ ভারী হয়ে উঠেছে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর একটা ঘোরানো সিঁড়ি এলো। সেটা দিয়ে উপরে উঠে ক্যাটাকুমের বোন চেম্বারে পৌঁছলাম। এ জিনিস বিবরণের ঊর্ধ্বে। প্যারিসের গোরস্থান থেকে যেসব মৃতদেহ আনা হতো বলেছি, সেগুলো এখানে ফেলে দেওয়া হতো। প্রদর্শনীতে সবকিছু যত সুন্দরভাবে সাজানো, এখানে তা নয়। হাড়গুলো স্তূপীকৃত করে রাখা। কয়েকটা ঘরে দেখি হাড়ের স্তূপ মাটি থেকে ছাদ অবধি উঠে গেছে, যেন হাড়ের ইমারত। কিছু কিছু দেওয়ালের তাকে খুলি রাখা। চারদিকে হাড় 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 ছাড়া আর কিছু নেই। হঠাৎ খেয়াল হলো চারপাশের তাপমাত্রা বেশ কমে গেছে। কোল্ড স্পট। একটু কেঁপে উঠলাম। একদমই ভয় পাইনি বললে মিথ্যে কথা বলা হবে। অবশ্য এরকম বদ্ধ পরিবেশে জায়গায় জায়গায় তাপমাত্রার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। টর্চটাও আচমকা বেগরবাই করতে লাগলো, কয়েকবার দপদপ করে উঠল। আমি সেটার মাথায় সবে কয়েকটা চাপড় মেরেছি। হঠাৎ মনে হলো গলির শেষ মাথায় একটা যেন ছায়ামূর্তি দেখতে পেলাম। তার থেকেও আশ্চর্যের ব্যাপার, কেন জানি না মনে হলো ছায়ামূর্তিটা কবন্ধ। পুরোটাই নির্ঘাত মনের ভুল। এতদিন যা শুনেছি বা পড়েছি সেটাই ভ্রমের সৃষ্টি করেছে। এটাও হতে পারে এখানে অন্য কোনো ক্যাটাফাইল আছে। এখনো পর্যন্ত অবশ্য কোনো জনপ্রাণী দেখিনি, কিন্তু অন্ধকারে আমারই মতো অন্য কাউকে দেখে থাকাটা আশ্চর্যজনক কিছুই না। প্রাথমিক বিষয়টা কাটিয়ে গলির শেষে এগিয়ে গেলাম। এদিকে ভোঁ ভাঁ ফাঁকা। ভুল দেখেছি বুঝে আমি এগোতে লাগলাম। চলতে চলতে আরেকটা ঘরে এলাম। সেখানেও অযত্নে রাখা ভাঙা হাড় খুলি পড়ে আছে। এককালে তাদের নাম ছিল, পরিচয় ছিল, কিন্তু এখন কেবল ঝুল আর ধুলোর আস্তরণে ঢাকা পড়ে তারা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বেশিক্ষণ কোনোখানেই দাঁড়াচ্ছি না, কারণ মন বলছে ক্যাটাকুমে যা কিছু দেখার ছিল তা আমার দেখা হয়ে গেছে। অযথা এদিক সেদিকে যাব না। প্যারিস ক্যাটাকুমের মতো 300 কিলোমিটারের বিস্তৃত গোলকধাঁধায় ম্যাপ ছাড়া ঘুরতে গেলে হারিয়ে যাওয়া খুবই সহজ। এখন ফেরা শুরু করলেও ক্যাটাকুমের মুখে পৌঁছতে 1.5-2 ঘন্টা লাগবে। ফেরা শুরু করলাম। দেওয়ালে চকের দাগ দিয়েছিলাম সুবিধার জন্য, সেই পথ দিয়েই ফিরছি। প্রায় আধ ঘন্টা কেটে গেছে। জানি না কেন কিছুক্ষণ থেকে মনে হচ্ছিল চারপাশে আরও কেউ আছে। এরকম অদৃশ্য উপস্থিতিতে বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। আমি আস্তে আস্তে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। সোজা ফিরে আবার হাঁটা শুরু করেছি। আচমকা প্রথমবারের চেয়েও স্পষ্টভাবে দেখতে পেলাম সেই মূর্তিটাকে, সেই কবন্ধ। এবার কোনো সন্দেহ নেই। আশ্চর্য, এই পোশাক আগে দেখেছি ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ারের ছবিতে। এই কি তাহলে কথিত রোবসপিয়ারের ছায়ামূর্তি? জানি না কিভাবে নিজেকে শক্ত রেখেছি। আমার বুকে দুর্মুষ বাজছে। নিজের মনের জোর একত্র করে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ছায়ামূর্তিটা আমাকে পিছনে রেখে সামনের বাঁকের আড়ালে চলে গেল
কিছুক্ষণ অতিবাহিত হতে ধীরে ধীরে বোধ বুদ্ধিগুলো ফিরে আসতে লাগলো। সময় নষ্ট না করে সে যেদিকে গেছে সেদিক লক্ষ্য করে তাড়াতাড়ি এগোতে লাগলাম। এর রহস্য উদ্ধার করতেই হবে। টর্চটা শক্ত করে ধরে গলির প্রান্ত থেকে বাঁ দিক ঘুরলাম। এখান থেকে সে কোন দিকে যেতে পারে ভাবছি। সেই জায়গায় অন্য কোনো গলি গুঁজি নেই। ফাঁকার মধ্যে একটা প্রাচীন মই আছে। সে যদি সত্যিই প্রেত হয় তাহলে তার গতিবিধি বোঝা আমার পক্ষে সম্ভব নয়। তাও মনে হলো একবার মইটা দিয়ে উঠেই দেখি। মইটা অনেক উপর অবধি চলে গেছে। ভয় হচ্ছিল সেটাই উঠলে ভেঙে না পড়ে যাই। উঁচু থেকে পড়লে হাড়গোড় ভাঙবে। মইটা পরখ করে বুঝলাম সেটা শক্তপোক্তই আছে। সাবধানে উপরে উঠলাম। উপরে উঠে ডান দিকে তাকাতেই দেখি একটা বেশ বড় হলঘর। তার দরজার পাল্লাগুলো ভিতরের দিক দিয়ে খোলা। এ আবার কোন জায়গা? দেখে তো ক্যাটাকুমের অংশ বলে মনে হচ্ছে না। আমি আস্তে আস্তে এগোচ্ছি আর টর্চের আলোয় ঘরটা দেখছি। চারপাশে ছোট ছোট কাঠের আলমারি, কিছু চেয়ার, টেবিল, তবে সবই বেশ পুরনো। দেওয়ালে রাশি রাশি ঝুল, মেঝেতে অল্প অল্প ধুলো। মেঝেতে টর্চের সৃষ্ট আলোর চাকতি ঘন অন্ধকারের অল্পই দূর করতে পেরেছে। কিন্তু কিছু বুঝতে পারার আগেই সেই রহস্যময় মূর্তিটাকে এবার একদম সামনে থেকে দেখলাম। সে আমার দিকে এগোচ্ছে। আচমকা অন্ধকারে পিছন থেকে দুজোড়া হাত আমার দুটো হাত আঁকড়ে ধরলো। আমার বাঁ হাত থেকে টর্চটা মেঝেতে খসে পড়লো। একবার দপ করে জ্বলে উঠে এবার পুরোপুরি নিভে গেল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও বিফল হলাম। এবার কানে এলো জ্যাকোবিনদের স্লোগান। তাহলে কি ভৌতিক ব্যাপার ট্যাপার পুরোটাই কারসাজি, আমাকে ভয় দেখানোর জন্য? পিছনের দুজন আমাকে ঠেলতে ঠেলতে একটা কাঠের চেয়ারে বসালো। তারপর আমাকে শক্ত করে বাঁধলো। কেমন যেন মনে হলো এটাই নিউ জ্যাকোবিনদের ডেরা হতেই হবে। একজন আমার সামনে এসে মুখে টর্চের জোরালো আলো ফেললো। প্রথমে কিচ্ছু দেখতে পেলাম না। চোখ অল্প সয়ে আসতে দেখতে পেলাম আমার সামনে একজন শক্তপোক্ত যুবক। কিছুটা দূরে একটা পাথরের বেদির উপর সযত্নে সাজিয়ে রাখা আছে একটি অতি পরিচিত মূর্তি, রোবস্পিয়ারের ডেথ মাস্ক। কদিন আগে সেটা গ্রেভা মিউজিয়ামে দেখেছি এবং গত রাত্রে সেটা সেখান থেকেই চুরি গেছে। আমার চেয়ারের পেছনে যে লোকটা ছিল সে সামনের জনকে ফরাসি ভাষায় কিছু বলল। কি বলল না বুঝলেও সেটা যে খুব ভালো কিছু না তা নিয়ে সন্দেহ নেই। এদের ডেরার হদিশ জেনে ফেলেছি। নিজে ফরাসি নই, আমার ভবিতব্য এখন এদেরই হাতে। সেই মুন্ডহীন রোবস্পিয়ারকে আর দেখছি না। সাধারণ ক্যাটাফাইলদের এই গোপন ডেরা থেকে দূরে রাখার জন্যই যে এত ছলচাতুরি তা নিয়ে সন্দেহ নেই। আমাকে রেখে দুজন কোথাও বেরিয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে এই বদ্ধ ঘরে বসে চিন্তা করছি কি করা যায়। কিছু পরেই হুগো ফিরবে, কিন্তু সে আমাকে এই অজ্ঞাত জায়গা থেকে কোনোভাবেই উদ্ধার করতে পারবে না। কিন্তু তখনও জানতাম না নাটক সবে শুরু হয়েছে। হঠাৎ আমার ঘরের বাইরে পরপর গুলির আওয়াজ পেলাম। তারপর একজনের আর্তচিৎকার। কি চলছে কিচ্ছু বুঝতে পারছি না। এবার আমার ঘরের মধ্যে কেউ একজন ছুটে ঢুকলো, তার পিছনে আরেকটা গুলির শব্দে ঘর কেঁপে উঠলো। আহত ব্যক্তি ধপ করে মেঝেতে পড়লো, টের পেলাম। আমার মুখে আবার কেউ আলো ফেললো।
চোখ ধাঁধানো অবস্থা কাটিয়ে ওঠার আগেই এবার একটা পরিচিত গলা পেলাম। মসিও ভাতটা চাইয়া। কিন্তু কিন্তু তিনি এখানে কি করছেন? আমি চেয়ারে বাঁধা অবস্থায় চেঁচিয়ে উঠলাম, মিস্টার পেতি! একজন লম্বা চওড়া লোককে তিনি ইঙ্গিত করতেই সে এসে আমাকে বাঁধন মুক্ত করলো। মিস্টার পেতিকে সকালে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালে দেখে এসেছি। তিনি এখানে কি করছেন জানি না, তবে আমি তাকে এখানে দেখে যতটা অবাক হয়েছি, মনে হলো আমাকে দেখে তিনি তার চেয়েও বেশি অবাক হয়েছেন। আমি উত্তেজিত হয়ে বললাম, মিস্টার পেতি, এসব কি হচ্ছে এখানে? আপনি বা এখানে কি করছেন? আপনার চোট তো গুরুতর। বলছি বলছি সব বলছি, কিন্তু কিন্তু তার আগে বলুন তো, আপনি এখানে কি করছেন? আমি ধরা পড়ে যাওয়া অপরাধীর গলায় বললাম, ক্যাটাকুমের ভিতরটা দেখে যাওয়ার লোভ সামলাতে পারলাম না যে। একাই এসেছেন? না, হুগো ছেড়ে দিয়ে গেছে, সেই আবার আসবে নিতে। মিস্টার পেতি আমার কথাগুলো মন দিয়ে শুনে বললেন, ও আচ্ছা আচ্ছা। ভদ্রলোক কেমন অন্যমনস্ক হয়ে আছেন। আমি উৎসাহী হয়ে বললাম, এটা কোন জায়গা বলুন তো? মিস্টার পেতি দাঁত দিয়ে নিজের ঠোঁট কেটে বললেন, এতক্ষণে তো নিশ্চয়ই বুঝে গেছেন যেটা লেনোভো জাকোবার গুপ্ত ডেরা। হ্যাঁ, বুঝে গেছেন তো? আমি মাথা নাড়লাম। বেশ বেশ। তিনি এবার পাথরের বেদি থেকে রোবসপিয়ারের ডেথ মাস্কটা দু হাতে যত্ন ভরে নামিয়ে আনলেন। তারপর টর্চের আলোয় আমাকে সেটা দেখতে দিলেন। মাদাম তুষোর হাতে গড়া রোবসপিয়ারের ডেথ মাস্ক ধরে আছি। বর্তমান কালের কোনো ফরাসি নাগরিকও হয়তো যে সুযোগ পায়নি, আমি ভারতীয় হয়ে পেলাম। একটি সুনিপুণ ঐতিহাসিক দ্রষ্টব্য নিজের হাতে নিয়ে চাক্ষুষ করার সৌভাগ্য হলো আমার। মুখ থেকে নিজে থেকেই অতুলনীয় কথাটা বেরিয়ে এলো। যাক, এবার ঘরের জিনিস ঘরে ফিরে যাবে। একটা ব্যাপার মনের মধ্যে খুঁতখুঁত করছিল। মিস্টার পেতিকে বললাম, আচ্ছা, সেদিন যখন গ্রেভায় ওই ডেথ মাস্কটা দেখেছিলাম, তখন যেন মনে হচ্ছে এর মুখে এই ছোট ছোট ফুটোগুলো ছিল না। এগুলো কোথা থেকে এলো? মিস্টার পেতি দেখলাম আমার দিকে সপ্রশংসভাবে তাকিয়ে রয়েছেন। তারপর মুচকি মুচকি হাসতে লাগলেন। আর আর কিছু ধরতে পারছেন? আমি দুপাশে মাথা নেড়ে বললাম, না, আর কিছু না। কি ব্যাপার বলুন তো? মিস্টার পেতি আমার সামনে থেকে সরে গিয়ে আস্তে আস্তে পায়চারি করতে করতে বললেন, মসিও মসিও, গোটাটাই যে একটা ধাপ্পা মসিও। ধাপ্পা? আমি চমকে উঠেছি। কোন জিনিসটা ধাপ্পা? মিস্টার পেতি উপর নিচে মাথা নাড়লেন, তারপর হেসে বললেন, এই যে ডেথ মাস্ক এবং তাকে নিয়ে যা কিছু হলো সব ধাপ্পা। মানে? আমি কিছুই বুঝতে পারছি না। মানে বেশ বলছি, মানে ধাপ্পা নম্বর 1, জাকোবার চোখে ধুলো দিয়ে তাদেরই ডেরায় উপস্থিত হলাম।
কি জানেন, কিছুদিন হলো মনে হচ্ছিল যেন লেনোভো জাকোবার টেরা কোথায় সেটা যেন ধরতে পেরেছিলাম। এই জায়গাটা আসলে ভালদেগ্রা হাসপাতাল, খুব পুরনো। সেই ফরাসি বিপ্লবের সময়ও এর রমরমা ছিল। তো কিছু মাস ধরে মনে হচ্ছিল এই যে জাকোবা যে এত চট করে উদয় হচ্ছে, আবার চাইলেই উবে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? তো জানতে পারলাম ভালদেগ্রার একাংশ ক্যাটাকুমের সাথে বাইরের রাস্তার যোগাযোগ স্থাপন করে। হ্যাঁ, হাসপাতালের ভিতরে এখানে ওখানে সিঁড়ি ছড়িয়ে আছে, তো সেগুলো দিয়ে নিচে গেলেই ক্যাটাকুম। তবে অব্যবহারে সেগুলো খুঁজে পাওয়া একটু কঠিন। তো মনের ভিতর সন্দেহ দানা মারতেই খোঁজ নিলাম। স্থানীয় লোকের থেকে জানতে পারলাম গভীর রাতে কিছু অল্প বয়সী ছেলে ছোকরা হাসপাতালের দিকে আসা যাওয়া করে। এবার ভালদেগ্রার মতো পরিত্যক্ত জায়গায় লোকজন তো খুব একটা যায় না, সেখানে ছেলে ছোকরা আসা মানেই তো কিছু একটা ব্যাপার আছে। জায়গাটা আসলে গা ঢাকা দেওয়ার জন্য আদর্শ। আমার বিশ্বাস জোরদার হলো। এরপর ভালো করে সন্ধান করতেই টেরার হদিশ পেলাম। বুঝতে পারলাম ভদ্রলোক এই নিয়ে বিস্তর খেটেছেন। ধাপ্পা নম্বর 2 বলে মিস্টার পেতি আমার দিকে তাকালেন। মাসিও, বিশ্বাস করবেন যদি বলি গ্রেভা মিউজিয়ামে রোবসপিয়ারের আসল ডেথ মাস্ক কোনো কালেই ছিল না? সরি সরি, কোনো কালে বলাটা হয়তো একটু ভুল হবে। আমার বুকের ভিতর আবার হাতুড়ির ঘা পড়া শুরু হয়েছে। এ আবার কি কথা? মিস্টার পেতি হঠাৎ এ ধরনের হিয়ালি করছেন কেন? কি বিশ্বাস হলো না তো? আমি হাঁ করে তাকিয়াছি দেখে তিনি উল্লসিত হয়ে খিকখিক করে হাসলেন। তিনি আমার কাছে এসে সরু গলায় বললেন, মাসিও বাচ্চা চাইয়া ম্যাক্সিমিলিয়ানের রোবসপিয়ারের কোনো অথেন্টিক ছবি কখনো কাছ থেকে দেখেছেন? আমি শুকনো গলায় বললাম, না। জানতাম। জানেন, রোবসপিয়ারের মুখের চামড়ায় অনেক পক মার্কস ছিল। পক মার্কস জানেন? এই ছোট 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 ফুটো ফুটো দাগ। তো মাদাম তুসো যখন রোবসপিয়ারের ডেথ মাস্ক বানান, তিনি তো খুব ডিটেইলস ফলো করতেন। তো তিনি মুখের আদলে কোনো হেরফের করেননি, তাই সেই পক মার্কসও বাদ যায়নি। কিন্তু মিউজিয়ামে যে ডেথ মাস্ক দেখেছিলেন, তাতে সেরকম কোনো দাগ ছিল কি? হ্যাঁ, ছিল না। কারণ গ্রেভা মিউজিয়াম খোলার পরপরই তো জাকোবা সেখানে হানা দেয়। আগেই তো বলেছি, আসল ডেথ মাস্ক চুরি করে তারা নিজেদের কাছেই রাখে, বদলে মিউজিয়ামে যেটা রেখে আসে সেটা অবিকল একই রকম দেখতে। সেটা যে আদতে ভুয়ো তা আমি কয়েক মাস আগে আবিষ্কার করি। তো
আপনারা কি করে জানবেন? মিউজিয়ামের আর্কাইভে একটা বহু পুরনো ক্যাটালগ খুঁজে পাই, তো ঘাঁটাঘাঁটি করতে গিয়ে একজন অখ্যাত শিল্পীর আঁকা রোবসপিয়ারের একটা ছবি খুঁজে পাই। সেরকম ছবি আগে কখনো দেখিনি, তো সেটা দেখে বুঝি যে মিউজিয়ামে রোবসপিয়ারের যে ডেথ মাস্ক আছে সেটার কোনো মূল্যই নেই। না আর্থিক, না ঐতিহাসিক, অর্থাৎ আসলটা জাকোবার টেরাতেই আছে। আমার রোম খাড়া হয়ে উঠছিল শুনতে শুনতে। আসল ডেথ মাস্ক বছরের পর বছর এই অন্ধকূপে পড়ে আছে, অথচ কেউ জানতেও পারেনি কোনোদিন। এখন তাহলে এটা নিয়ে গিয়ে কর্তৃপক্ষকে জমা দিতে পারলে সেটা তো ফ্রান্স আর তার নাগরিকের জন্য একটা বিশাল পাওনা। মিস্টার পেতি হাসলেন। কিন্তু আমার প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিলেন না। আর ধাপ্পা নম্বর 3 বলে ভদ্রলোক থামলেন। তারপর ধীরে ধীরে আমার দিকে তার পিস্তল তুলে ধরলেন। আমার চোখে চোখ রেখে তিনি মিটিমিটি হাসছেন, তার চোখে পলক পড়ছে না। এবার আরো চিকন গলায় বললেন, কি দরকার ছিল বলুন তো আপনার এখানে আসার, মসিও পাত্তা চাহিয়া? হ্যাঁ, এত কৌতূহল কি ভালো? কৌতূহল তো লোভ, ছাড়ার লোভ। লোভে পাপ, আর পাপে আমার বুক ঢিপ ঢিপ করছে। একে চিনতে এতটা ভুল করেছিলাম, এখন কি করা উচিত জানা নেই। আস্তে আস্তে তার মুখটা কেমন থমথমে হয়ে যেতে লাগলো। তার সেই ভাবলেশহীন ঠান্ডা চেহারা আগে কখনো দেখিনি। মিস্টার পেতি পিস্তল তাক করে রেখেই বললেন, কালকে রাতের মিউজিয়ামের ঘটনার দায় আমি নিলাম। আসলে আসলে একটা ধারণা তৈরি করার খুব প্রয়োজন ছিল। এই যে জাকোবা এবার সত্যি সত্যি ডেথ মাস্ক চুরি করেছে, আর তারপর আমাকে সামনে পেয়ে আঘাত করেছে, ব্যাস। মিস্টার পেতি তাঁর সাগরেদকে দেখিয়ে বললেন, এই যে দেখছেন, এই হলো আসেন। এর গায়ে কিন্তু ভীষণ জোর। হ্যাঁ, পুলিশের লোক তো। এই কপালে না এখন, উফ বাপরে, এখনো বেশ ব্যথা আছে। উফ। ব্যথা জায়গায় হাত দিয়ে একটু চোখ কুঁচকালেন মিস্টার পেতি। এর মতো দুমুখো শয়তান আগে দেখিনি। যাই হোক, তো আসেন তো মিউজিয়ামের নকল মাছটা নিয়ে বেরিয়ে গেল। এদিকে ট্রেভার গার্ডরা আমাকে ভিতরে খুঁজে পেল। তো তারা অবশ্য এসব কিছুই জানে না। সেখান থেকে তারা আমাকে হাসপাতালে পাঠিয়ে দিল। সকালে আপনারা এসে আহা উহু করলেন। সন্ধেবেলায় আমি ছাড়া পেলাম, আর তারপর অলিভিয়ে আর আর্সেনকে নিয়ে সোজা হাসপাতাল থেকে এখানে চলে এলাম। ভালডেগ্রা হাসপাতাল কোথায় তা তো জানাই ছিল। এই দুখানা জাকোবা ছোকরা দেখলাম এখানে গুড়গুড় করছে। একজনকে সেখানেই শেষ করলাম। তাদের একজনের গুলিতে আবার বেচারা অলিভিয়ে অক্কা পেল। আমরা অন্যটাকে ধাওয়া করে এখানে এলাম, কিন্তু কি আশ্চর্য, আপনি দেখি এখানে
কোনো কোনো মানে হয় বলুন? হ্যাঁ, কোনো মানে হয়? আপনার প্রাণটা এভাবে বেঘরে যাবে ভাবতেই খুব বাজে লাগছে, জানেন মশিও। অথচ কি করি বলুন তো? আপনাকে এখানে কে আসতে বলেছিল? হ্যাঁ, আমি এই আসল ডেথ মাস্কটা নিয়ে দিব্যি বেরিয়ে যেতাম, তারপর মিউজিয়ামের নকল মাস্কটা আবার যথাস্থানে রেখে দিতাম। লোকে জানতো সাকোবার হাত থেকে আমি সেটা পুনরুদ্ধার করে এনেছি, আর এই আসলটা আমার ক্লায়েন্টের হাতে তুলে দিতাম। ব্যাস, মোটা টাকা অফার করেছে। এই আপনি না দিলেন সব ভণ্ডুল করে দেন। এই একদম ভালো করলেন না মাসিও। আমি কিং কর্তব্য বিমূঢ়। অস্বীকার করব না, মিস্টার পেতি যে এত বড় একজন কোল্ড ব্লাডেড ক্রিমিনাল তা ভাবতেও পারিনি। হঠাৎ বলা নেই কোয়া নেই মিস্টার পেতি দুম করে তার সাগরেদ আর্সেনকে গুলি করলেন। সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। মিস্টার পেতি মুখ বেঁকিয়ে বললেন, অযথা পার্টনার বাড়িয়ে কি লাভ বলুন? বলে ডেথ মাস্কটা তুলে নিয়ে আমাকে বললেন, যাই হোক, আপনাকে অযথা মারব না। না 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 না, আপনি আমার বিদেশি অতিথি বলে কথা। যাই হোক, আপনি এখানেই থাকুন। এই আপনার টর্চ দুটো শুধু নিয়ে যাচ্ছি, কেমন? চলি বন্ধু, au revoir। বলে আমার দিকে পিস্তল তাক করে রেখেই মিস্টার পেতি পিছু হেঁটে চলে গেলেন। টের পেলাম ঘরের দরজা বন্ধ করে সেখানে একটা বড় পাথরের চাই জাতীয় কিছু এনে যাতায়াতের রাস্তা আটকে দিলেন। আমি রয়ে গেলাম অন্ধকারের অথই সমুদ্রে। গত 1 ঘন্টার সব ঘটনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখান থেকে পরিত্রাণের কি রাস্তা আছে জানি না। হুগো যদি বুদ্ধি করে পুলিশে খবরও দেয়, এই বিশাল ক্যাটাকুমে আমি কোথায় আছি তা খুঁজে বার করা অসম্ভব। আর খুঁজে যদিও বের করে, ততদিনে আমি জীবাশ্মে রূপান্তরিত হয়ে যাব। চুপচাপ মাথা ঠান্ডা করে ভাবতে চাই, কিন্তু এই অন্ধকারে কী বা উপায় বের করব? মেঝেটা পাথরের, আলোর অভাবে ঠান্ডা। সেখানেই শুয়ে পড়লাম। ভাবছি কি করা যায়। অন্ধকার এতই গভীর যে তাতে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠে বুকের উপর চেপে বসেছে। মনে হচ্ছে আমি অন্ধ হয়ে গেছি। এভাবে থাকতে থাকতে মাথাটা ভারী ভারী লাগছিল। হঠাৎ খেয়াল হলো কোথা থেকে একটা পায়চারির আওয়াজ আসছে। হাঁটছে, কিছুক্ষণের জন্য থামছে, আবার হাঁটছে। ঠিক যেন কেউ কিছু খুঁজে বেড়াচ্ছে। এই রকম। এই যথেষ্ট। এটাই এখন আমার কাছে বিশাল এক আশার আলো। কোনো ক্যাটাফাইল যদি এই তল্লাটে থেকে থাকে, তাহলে তার সাহায্য নিয়ে বেরোনো যাবে। আমি হেল্প হেল্প বলে কয়েকবার চেঁচিয়ে উঠলাম, কিন্তু আমার ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে আসা ছাড়া আর কিছুই হলো না। এবার আমি তড়াক করে উঠে দাঁড়িয়ে আওয়াজের উৎসটা বোঝার চেষ্টা করতে গেলাম। বিপত্তি বাঁধল। একটা কিসিতে হোঁচট খেয়ে মেঝেতে হুড়মুড় করে পড়লাম। না, মাথা ঠান্ডা রাখতে হবে। আস্তে আস্তে উঠে অন্ধকারে দেওয়াল ধরে ধরে এগোতে লাগলাম। আওয়াজটা আরো ভালো করে শোনার চেষ্টা করলাম। মনে হচ্ছে ঠিক ঘরের নিচ থেকে আসছে। এই ঘরে নিচ বলতে ক্যাটাকুম। মিস্টার পেতি বলেছিলেন হাসপাতালে ইতস্তত কিছু সিঁড়ি ছড়ানো আছে যেগুলো দিয়ে ক্যাটাকুমে ঢোকা যায়। যত দূর মনে হচ্ছে সেগুলোর একটা দিয়ে নিচে নামলে আওয়াজের উৎস খুঁজে পাওয়া যাবে। কিন্তু সিঁড়ি কোথায়? এই অন্ধকারে খুঁজবই বা কি করে? আমি দেওয়াল হাতড়ে হাতড়ে চলতে লাগলাম। টোকা দিতে দিতে চলেছি। যদি দেওয়াল ফাঁপা থাকে, বলা যায় না, হয়তো গুপ্ত দরজা বেরিয়ে পড়তে পারে।
এক জায়গায় দেওয়ালটা সত্যি একটু ফাঁপা মনে হলো। আমার তখন মরিয়া অবস্থা, দেওয়ালে জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম হাত পা দিয়ে। নিচের সেই পায়ের শব্দটা থেমে গেছে। নিচে যেই থাকুক সেও হয়তো উপরের আওয়াজ পেয়ে থমকে গেছে। ধাক্কা দিতে দিতে এক সময় দেওয়াল একটু যেন ফাঁক মনে হলো। আমি মনে নতুন জোর পেয়ে লাফিয়ে উঠেছি। এটা নির্ঘাত ভালদেগ্রা হাসপাতালের দরজা ছিল কোন সময়। এখান থেকে নিচে যাওয়া যেত। তারপর এত বছর ধরে ধুলো জমে দরজাটা নির্ঘাত আটকে গেছে। আর একটু ধাক্কা দিতেই এবার দরজা অনেকটা খুলে গেল। আমি সেখান থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। পায়ের আওয়াজটা আবার শুরু হয়েছে। আওয়াজের উৎস লক্ষ্য করে সাবধানে এগোচ্ছি। কেউ থাকলে তার সাহায্য নিতেই হবে। আমি গলায় জোর এনে ইংরেজিতে ডাকলাম, কেউ আছেন? প্রথমে কোনো জবাব পেলাম না। আবার চেঁচিয়ে ডাকলাম। এবার কেউ একজন ফরাসিতে সাড়া দিল। যে সুইচেন দেশু ও এতে ভু। এই কদিনে আমার যেটুকু ফরাসি জ্ঞান হয়েছে তাতে বুঝলাম ওপাশের মানুষটি তার উপস্থিতি জানান দিচ্ছে। গলা শুনে মনে হলো সে আমারই সমবয়সী। আমি নিচে, তুমি কোথায়? ফরাসিতে কেটে কেটে বলা এই শব্দগুলো শুনে আমিও ইংরেজিতে থেমে থেমে জবাব দিলাম, আমি উপরে ভালদেগ্রা হাসপাতালে, নিচে যাব, কিন্তু কিভাবে? এবার সেই ছেলেটা প্রবল উৎসাহে তার অনভ্যস্ত ইংরেজিতে বলল, দুর্দান্ত, তোমাকে আসতে হবে না, আমি উপরে আসছি। কিছুভাবে শব্দ করো, না হলে জায়গাটা ঠিক ঠাউর করতে পারছি না, এখানে খুব অন্ধকার। আমি নিচে হাত দিয়ে খুঁজতেই এক টুকরো নুড়ি পেলাম। সেটা নিচের দিকে তাক করে ছুঁড়তে প্রতিধ্বনি হলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার পায়ের আওয়াজ পেলাম। একটা ঘোরানো সিঁড়ি বেয়ে কেউ উঠে আসছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এখানে অন্ধকার ততটা চাপ বাঁধা নয়, কিংবা হয়তো আমার চোখ অনেকটা সয়ে এসেছে। একজন এসে আমার সামনে দাঁড়ালো টের পেলাম। অবশ্য কেউই কাউকে দেখতে পাচ্ছি না, কেবল শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছি। সে আন্তরিকভাবে আমাকে নিজের পরিচয় দিল। আমি ফিলিবার্ট, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। ভালদেগ্রা হাসপাতালের এই দরজাটা কতভাবে খুঁজেও হদিশ পাইনি। আজ তুমি ছিলে বলে অবশেষে এখানে আসতে পারলাম। আমি নিরাকার। ক্যাটাকুম দেখার ইচ্ছে ছিল বলে এসেছিলাম, কিন্তু এখন এখানে ফেঁসে গেছি। টর্চও নেই। তোমাকে দেখে ক্যাটাফাইল মনে হচ্ছে। তুমি হয়তো ক্যাটাকুমের গলিঘুঁজি জানো। আমাকে এখান থেকে বের করতে পারবে? নিশ্চয়ই পারবো। এই জায়গা আমার নখদর্পণে। এখান দিয়ে বহুবার যাতায়াত করেছি। এখান থেকে কোথায় যেতে চাও? আমার মনে আশার এক নতুন আলো অতি উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। বললাম, ক্যাটাকুমের মুখ অবধি আমাকে পৌঁছে দিতে পারবে? সেখানে আমার এক বন্ধুর অপেক্ষা করার কথা। একবার পৌঁছতে পারলেই হবে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। এবার একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, কিন্তু আলো তো নেই, টর্চ ছাড়া চলবে কিভাবে? ফিলিবার্ট হেসে খুব সম্ভবত নিজের মাথায় টোকা মেরে বলল, গোটা ক্যাটাকুমের চিত্রটা এর ভিতর রয়েছে। অবশ্য সেটা একদিনে হয়নি, কতবার এসেছি তার হিসেব নেই। কি যাবে না দাঁড়িয়ে থাকবে? অন্য উপায় যখন নেই তখন একমাত্র উপায় ফিলিবার্টের উপর ভরসা রাখা। ভালদেগ্রার ঘোরানো সিঁড়ি বেয়ে আমরা দুজন সন্তর্পণে ক্যাটাকুমের গর্ভে পৌঁছলাম। ক্যাটাকুমের এদিকটায় আগেরবার আসিনি। যেতে যেতে ফিলিবার্টকে আমার এখানে আটকে পড়ার ঘটনাটা বললাম। সে মন দিয়ে সব শুনে আটকে উঠল। আমি বললাম,
এই রাস্তাগুলো তুমি তো মনে হচ্ছে মুখস্থ করে ফেলেছ। সেটা বলতে পারো। ক্যাটাকুমের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অনেক রকম রাস্তা আছে, সেগুলো খুঁজে বের করাটা আমার একরকম নেশায় দাঁড়িয়েছে। এত দুশ্চিন্তাতেও আমার মজা লাগলো। মানুষের কত আশ্চর্য শখ থাকে। এ হয়তো বাড়িঘর সংসার ফেলে দিনরাত এসব নিয়েই পড়ে আছে। ভালদেগড়া থেকে নিচে একটা ডিস্টিলারিতে যাওয়ার রাস্তা আছে, একবার সেটা খুঁজে পেয়েছিলাম। হাসপাতাল থেকে সোজা সেলারে গিয়ে ওঠা যেত, মাঝে মাঝেই যেতাম, বেশ রোমাঞ্চকর ব্যাপার। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, একবার সেখানে গিয়ে ভালদেগড়াতে ফেরার রাস্তাটাই হারিয়ে ফেললাম। তারপর কত খুঁজেও আর পাইনি। তারপর আজ এতদিন পরে পেলে? ঠিক তাই, এবার নিশ্চিন্ত। তার গলায় খুশি ঝরে পড়ছে। আমি বলতে যাচ্ছিলাম, কি এমন মূল্যবান জিনিস আছে ভালদেগড়াতে? কিন্তু জিজ্ঞাসা করার আগেই ফিলিবার্ট আমাকে থামিয়ে দিল। কারণ স্পষ্ট, আমরা যে রাস্তা ধরে এগোচ্ছি তার পাশে একটা পাথুরে পাঁচিল, আর সেটার ধারে মনে হয় আর একটা সমান্তরাল রাস্তা আছে। দেখতে পেলাম একটা জোরালো আলো সেদিক থেকে বেরিয়ে এসে সামনে পড়ছে। আমি ফিসফিস করে বললাম, পাঁচিলটা আর একটু পরেই শেষ। ওপাশ দিয়ে যে আসছে সে আরেকটু এগোলেই আমাদের দেখতে পাবে। মন বলছে আলোটা মিস্টার পেতির টর্চ থেকে আসছে, তার কাছে পিস্তল আছে। তাই আমাদের পুনর্মিলন হলে আমরা স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি খাবো। আমরা ওদিক দিয়ে যাব না, এ পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে, সেটা দিয়ে ক্যাটাকুমের মুখে আরও তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমরা যদি সেই রাস্তায় এগোই তাহলে মিস্টার পেতি আমাদের দেখতে পাবেন না। সেক্ষেত্রে আমরা তার আগে ক্যাটাকুমের মুখে পৌঁছে তার রাস্তা আটকে দিতে পারি। দুর্দান্ত স্ট্র্যাটেজি। আমি বললাম, ক্যাটাকুমের ম্যাপ একেবারে গুলে খাওয়া দেখছি। ফিলিবার্টের কথা মতো আমরা পাশের রাস্তাটা ধরলাম। মিস্টার পেতি ও তার টর্চের আলো এখন আমাদের অনেক পেছনে। ফিলিবার্টের সাথে দ্রুত হাঁটতে হাঁটতে আমরা এক সময় ক্যাটাকুমের মূল দ্বারে পৌঁছলাম। 1 ঘন্টা আগেও যে অবস্থায় ছিলাম তাতে এটা সম্ভব হবে ভাবিনি। ক্যাটাকুমে ঢোকার মুখের সেই ফাটলটা চোখে পড়ল। আমরা একে একে সেখান থেকে বেরোলাম। এবার ফিলিবার্ট একটা অদ্ভুত প্রস্তাব দিল। সে আমাকে বলল, তুমি বাইরে তোমার বন্ধুর সাথে দেখা করে পুলিশে খবর দাও। তার আশা অবধি আমি এই ফাটলের বাইরেই পাহারায় থাকছি। মিস্টার পেতিকে নজরে না রাখলে তিনি পালিয়ে যাবেন। আমি হা হা করে উঠলাম, বললাম, না না, তা হয় নাকি? মিস্টার পেতির কাছে পিস্তল আছে, তোমার বিপদ হতে পারে। চিন্তা করো না, আমার চেয়ে ক্যাটাকুম কেউ ভালো চেনে না। মিস্টার পেতি আমার কিছুই করতে পারবেন না। তার আত্মবিশ্বাস দেখে ভরসা পেলাম। আমি ক্যাটাকুম থেকে বেরিয়ে এলাম। বাইরের পৃথিবী যে কি সুন্দর তা বন্দিদশা থেকে মুক্তি না পেলে বুঝতাম না। বাইরে হুগোকে দেখলাম। আমার এত দেরি দেখে সে তার গাড়ি থেকে নেমে রাস্তায় অসহিষ্ণুভাবে পায়চারি করছে। আমি গিয়ে হাঁক পাড়তেই সে দৌড়ে এলো। শুরু হলো তার রাশি রাশি প্রশ্ন। আপনার এত দেরি হলো কিভাবে? কোনো বিপদ হয়নি তো? রাস্তারই ফেলেননি তো? আমি তাকে রাতের ঘটনাগুলো টুকরো টুকরো করে বললাম। শুনে তার চোখ কপালে উঠল। মিস্টার পেতি যে একজন ধুরন্ধ ক্রিমিনাল তা তার বিশ্বাসই হচ্ছিল না। এর পরের ঘটনা অল্প। যখন হোটেলে পৌঁছলাম তখনও বাসার সাহেব বা নলিনীদা কেউ ঘুম থেকে ওঠেননি। সেটাই বাঁচোয়া। ক্যাটাকুমের কোথায় মিস্টার পেতি আছেন তা পুলিশকে জানানো হয়েছিল। হুগোই খবর দেয়। তারা একটা বড় বাহিনী নিয়ে ক্যাটাকুমে যায় এবং মিস্টার পেতিকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়।
তার হাতের কাছেই রোবসপিয়ারের ডেথ মাস্কটা পড়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফিলিবার্টের কোথাও দেখা মেলেনি। হুগোকে বলতে সে বলল, পুলিশ দেখেছে নির্ঘাত সরে পড়েছে। নিষিদ্ধ এলাকায় ক্যাটাফাইন দেখলে মোট টাকা জরিমানা হয়। কিন্তু এ কথা স্বীকার করতেই হয়, কপাল জোরে ফিলিবার্টের সাথে দেখা না হলে মিস্টার পেতিকে ধরা তো যেতই না, আমিও হয়তো চির অন্ধকারে হারিয়ে যেতাম। ব্যাস, আর কি। এরপর আমরা দেশে ফিরে আসি। বাসার সাহেবের দা বাস্তিল রেভলিউশন খুব হিট হয়। সেই সঙ্গে নলিনীদা ফটোগ্রাফির জন্য বিশেষ সম্মান পায়। এসবের মধ্যেও আমার নৈশ অভিযানের গল্প অবশ্য কাউকেই বলিনি। বহু বছর পরে বাসার সাহেবের রিটায়ারমেন্টের দিনে স্ন্যাক্স চলাকালীন বাসার সাহেব আর নলিনীদাকে এক পাশে ডেকে নিয়ে ঘটনাটা তাদের বলি। তাদের কি অবস্থা হয়েছিল সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। তবে সব কিছুর মধ্যে একটা জিনিস ভেবেই সব থেকে ভালো লেগেছিল, যে রোবসপিয়ারের ডেথ মাস্ক শেষ পর্যন্ত গ্রেভা ওয়াক্স মিউজিয়ামে ফিরিয়ে আনা হয়। নকলটা নয়, আসলটা। গল্প শেষ হতে নিহার বলল, শেষটা যেন কেমন লাগলো। মিস্টার পেতি অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? সরি, জানা নেই। ইস, এই তোমার ভূতের গল্প? হাড় খটখটিয়ে সামনে এলেই কি ভূত? তাছাড়া গল্পটা আরো একটু বাকি আছে। আর কোনো টুইস্ট আছে? ফিলিবার্টকে তো ক্যাটাকুমে পাওয়া গেল না বলেইছি, কিন্তু তার অন্তর্ধান নিয়ে কখনো মাথা ঘামায়নি। কিন্তু কদিন আগে ইন্টারনেটে ক্যাটাকুম নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে কিছু তথ্য পেয়েছি, যাতে গোটা ব্যাপারটায় একটা নতুন দিক খুলে গেছে। আমরা সবাই নড়ে চড়ে বসলাম। ভূতেদার গল্পের শেষে মোচড় থাকবে না তা কি হয়? ক্যাটাকুমে অ্যাডভেঞ্চার যে বিপজ্জনক তা সেবার নিজেই টের পেয়েছিলাম। এখনকার জিপিএস এর যুগেই ওই জায়গায় কোনো সিগন্যাল পাওয়া যায় না। হাতের আলো নিভে গেলে ওখান থেকে বেরোনোর উপায় বন্ধ। তাহলে নন ইন্টারনেট যুগের অবস্থাটা চিন্তা করে দেখো। তথ্যটা এই, ভালদেগ্রা হাসপাতাল থেকে নিচে নামলে এই ক্যাটাকুম। 1793-এ হাসপাতালের একজন দ্বাররক্ষক কিছু কারণে নিচে আসে। তার সম্বল বলতে ছিল একটা মাত্র মোমবাতি, কিন্তু নিচে এসে সে পথ হারায়। ভয়ে সে এদিক ওদিক রাস্তা খুঁজতে থাকে, কিন্তু এত সবে তার মোমবাতির আলো নিভে যায়। আলো নিভে যেতে তার আর উদ্ধার পাওয়ার কোনো রাস্তাই থাকলো না। নিকোষ অন্ধকারেই তার চিরসমাধি হয়। বহুদিন ধরে খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না। প্রায় 11 বছর পরে 1804 সালে তাকে মৃত অবস্থায় ক্যাটাকুমে পাওয়া যায়। তার হাতের মুঠোয় ভালদেগ্রার চাবি রেখে তাকে শনাক্ত করা হয়। দুঃখের কথা, তার দেহ যেখানে পাওয়া গিয়েছিল তার অদূরেই হাসপাতালে ওঠার সিঁড়ি। আর একটু হলেই সে তার গন্তব্যে পৌঁছতে পারত, কিন্তু সেটাই দুর্ভাগ্য। আমার মনে একটা প্রশ্ন আসছিল, উত্তর কি হতে পারে তা আন্দাজ করে জিজ্ঞাসা করলাম, সেই লোকটার নাম কি বুটুদা? ফিলিবার্ট আসপায়ার্ট। আমরা চমকে উঠেছি। ফিলিবার্ট আমাকে যা যা বলেছিল তার সাথে এই সব তথ্য হুবহু মিলে যায়। ফিলিবার্ট পথ হারিয়ে ক্যাটাকুমেই আটকে ছিল। দিনের পর দিন সে ওই হাসপাতালের সিঁড়িটাই খোঁজার চেষ্টা করে গেছে। মিস্টার পেতি যখন আমাকে ভালদেগ্রাতে রেখে চলে যান, তখন নিচ থেকে তার পায়চারির শব্দ পেয়েছিলাম। আমি নুড়ি ফেলতে সেই শব্দের উৎস অনুসরণ করে উপরে উঠে আসে। এত বছর পরে সে তার কাঙ্ক্ষিত স্থানে ফিরতে সক্ষম হয়।
বহুকাল ধরে ক্যাটাকুম ঘুরে ঘুরে গোটা জায়গাটাই তার মুখস্থ হয়ে গিয়েছিল। ক্যাটাকুমের যে অংশে ফিলিবার্টকে পাওয়া যায় তার সমাধিও নাকি সেখানেই স্থাপিত হয়। সেটা হয়তো কাছাকাছি কোথাও ছিল, অন্ধকারে দেখতে পাইনি। এই হলো আমার জীবনের এক এবং অদ্বিতীয় ভৌতিক অভিজ্ঞতা। একটু থেমে ফুটেদা আমাকে বললেন, তোমার বায়োটেক ফার্মের কাজে প্যারিস যাচ্ছ বলেছিলে? আমি মাথা নাড়লাম। ক্যাটাকুমটা দেখে এসো। ফিলিবার্টের সমাধিতে যদি যেতে পারতে তাহলে বলতাম একটা ফুল রেখে আসতে। ফিলিবার্টকে তুমি দেখতে পেয়েছিলে? না, ওই অন্ধকারে তার মুখ দেখতে পাইনি, তার ছবিও পরে কোথাও দেখিনি। আমাদের শুধু কথাই হয়েছিল, কিন্তু তাকে প্রত্যক্ষ করিনি। গল্পটা ভালোই। ফুটেদা একবার নিহারকে দেখে তার মালবড় দগ্ধাংশটা ছাইদানিতে গুঁজতে গুঁজতে বললেন, There are more things on heaven and earth, Nihar, than are dreamt of in your philosophy. এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প ক্যাফের আজকের নিবেদন রোবসপিয়ারের ডেথ মাস্ক। ভুটেদার ভূমিকায় দেবাশিস, অন্নদা বৌদি, গার্গী, নিহার এবং মিস্টার প্রবীর রায়, অভিষেক, বাশার সাহেব এবং নলিনীদা অর্ণব, মসিয়ে ত্রুফো, শাশ্বত, হুগো, কুশল, ফিলিবার্ট, শুভপ্রিয়। লেখকের ভূমিকায় দেবদীপ এবং ইউজিন পেতি, বিপুল এবং সূত্রধর আমি সুপ্রতিম। গল্প, শব্দগ্রহণ এবং পোস্টার ডিজাইন সুপ্রতিম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা জানতে আমরা খুবই আগ্রহী। আপনাদের কমেন্ট নিশ্চয়ই জানাবেন। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্প ক্যাফের চ্যানেল, এবং যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই। গল্প ক্যাফে আবার হাজির হবে নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন গল্প ক্যাফে।